আব্বু, আমি জারদ সন্তান না। আব্বু, আমাকে তোমার সন্তান হিসেবে স্বীকৃতি দাও। আব্বু, তুমি কি শুনতে পাচ্ছ? আব্বু, সবাইকে বলো না আমি তোমার সন্তান। আব্বু, আমাকে তোমার সন্তান হিসেবে স্বীকৃতি দাও। আয়ান, চল এখান থেকে। আয়ান, আমার সাথে চল। আমি তোর মা, আমি তোর বাবা। আব্বু, আমাকে তাড়িয়ে দিও না। আব্বু, আমাকে একবার স্বীকৃতি দাও। বাবা সমাজে আমাকে কুরে কুরে খাচ্ছে। বাবা, তুমি আমাকে এভাবে ছেড়ে যাও না। আয়ান হাউমাউ করে কান্না করতে লাগলো। আয়ানের আব্বু ইশারা করলে গার্ডরা আয়ানের আম্মুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে লাগলো। আয়ান চিৎকার করে বলতে লাগলো, আব্বু, আমার কিছু দরকার নাই। আব্বু, আমি আপনার টাকা পয়সা জায়গা জমি কিছু চাই না। আব্বু, আপনি শুধু আমাকে একবার সন্তান হিসেবে মেনে নেন। আমাকে সমাজে বাঁচতে দেন। আমি জারদ সন্তান হয়ে বাঁচতে চাই না। আব্বু। আয়ানোর আম্মুকে ধাক্কা দিয়ে বের করে দিল। আয়নের আব্বু গেট লাগিয়ে দিতে ইশারা দিল। আয়নের আম্মু আয়ানকে জড়িয়ে ধরে বলল, বাবারে, তুই এখান থেকে চল। বাবা, ওই নিজের স্বার্থের জন্য তোকে মেরে ফেলতেও ওর হাত কাঁপবে না। আমার সাথে চল বাবা। মিস্টার রাইহান চৌধুরী, আপনি আমাকে আমার আম্মুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন না। একদিন আমি আপনার থেকে বড় হব। আমি আপনার এই অহংকার আভিজাত্য ধ্বংস করে দিব। আয়ান কারোর ডাক শুনে ভাবনার জগৎ থেকে বের হয়ে গেল। আয়ান হাসি মুখে বলল, জি ম্যাম, বলেন। তুমি এখনো ভেবে নাও তুমি কি করবে। আমার ভাবাভাবি শেষ। আমি আপনাকে বিয়ে করব। তোমার আম্মু মেনে নেবে না। আমি ভালো থাকলে আমার কিছু বলবে না। আমি নিজের ইচ্ছে বিয়ে করব। তাও তোমার আম্মুকে যদি জিজ্ঞেস করতে। এখানে আমি ভয় পাচ্ছি, কারণ তোমার বয়স 20 আর আমার 28। বিষয়টা বুঝতে পারছো? 8 বছরের পার্থক্য। এত বড় মেয়ের সাথে কি তোমার আম্মু মেনে নেবে? তার একমাত্র ছেলের বউ হিসেবে তারও তো স্বপ্ন আছে। আমি তো বললাম আমার পছন্দ আমার আম্মুর পছন্দ। আমার টেনশন হচ্ছে। এত বড় কোম্পানির সিও হয়ে এত ভয়? করতে হয়, কারণ আমি বিয়ে করতে চাই না। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে গেছে, বিয়ে না করলে হবে না। আমার পেছনে অনেক মানুষ লেগে আছে। আমার বিয়ে করা লাগবে, সাথে আমার বাচ্চা দরকার। বুঝলাম। আপনার দরকার একজন বিশ্বস্ত মানুষ আর বাচ্চা, আর আমার দরকার ক্ষমতা। আমার হাজবেন্ড হলে তোমার ক্ষমতা এমনিতেই বেড়ে যাবে। ওকে বিয়েটা করে ফেলি। নদী কাজী সাহেবকে বিয়ে পড়ানোর কথা বলে দিল। আয়ান চিন্তা করতে লাগলো। বিয়েটা হয়ে যাক, ওনার মন জয় করতে পারলে অনেক কিছু পাবো। দুজনে বিয়ে পড়ানো শেষ হইলে দুইজন কাজী অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়ল। আয়ান চুপচাপ বসে আছে। নদী আয়ানের হাতে হাত রাখতেই আয়ান চমকে উঠল। নদী আয়ানের দিকে তাকিয়ে বলল, আয়ান, তোমার কি সত্যি আমাকে পছন্দ হয়েছে? পছন্দ না হইলে কি বিয়েতে রাজি হইতাম নাকি? তাও ঠিক, বাট আমার আর তোমাকে দেখে স্বামী স্ত্রী মনে হচ্ছে না। নদীর ফ্রেন্ড রূপা বলে উঠল, সত্যি বলতে তোদের দিকে হুট করে কেউ তাকালে বলবে মা ছেলে। নদী কথাটা শুনে মাথাটা নিচু করে নিল। আয়ান রাগে বলে উঠল, ফাইজলামি হচ্ছে, উল্টাপাল্টা কথা বলেন। আয়ান, ওই ঠিক বলছে। আজব তো, আপনি সেইটা মেনে কিভাবে নিচ্ছেন? ফাইজলামির একটা লিমিট থাকে। রেগে কেন যাচ্ছ? আমি কোনো কথা শুনতে চাই না। আমি চুপ হইলাম। সমাজের মানুষ কি বলবে? আর নদী, তোর ফ্যামিলি কি বলবে? মেনে জীবনেও নেবে না। আমার ফ্যামিলির কথা আমি ভাবি না। তিনজন টুকটাক কথা বলে সোজা আয়ানের মায়ের কাছে চলে গেল। আয়ান নদীর হাত ধরে নামালো। আশেপাশে সবাই তাকিয়ে আছে। আয়ান নদীকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। আয়ান ওর আম্মুকে ডাকতে লাগলো। আম্মু, আম্মু কই তুমি? আয়ানের আম্মু পাশের বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনে দামি গাড়ি দেখে অবাক হয়ে গেল। টিনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে আয়ানকে বলল, আয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি নাম্বার 1 বিজনেস ওম্যান। জি। আমার মতো গরিবের ঘরে আপনি? আমি তো ভাবতে পারছি না।
ম্যাম, আপনাকে কোথায় যে বসতে দিব? আয়নের আম্মু খুশি হয়ে তাড়াতাড়ি করে চেয়ার নিয়ে এসে নিজের আঁচল দিয়ে চেয়ার পরিষ্কার করতে লাগলো। আয়নোর আম্মুকে বলল, আম্মু এত উত্তেজিত কেন হচ্ছ? আম্মু রিল্যাক্স, এত উত্তেজিত হওয়ার কিছু নাই। আন্টি আমাকে এভাবে ট্রিট করেন না, আপনি বসেন। নদীও আয়নের আম্মুকে ধরে বসিয়ে দিল। আয়নের আম্মু অবাক হয়ে গেল। আয়নের আম্মু বলল, ম্যাম, আপনি বসেন। সমস্যা নেই, আপনি বসেন। আম্মু তুমি শান্ত হও, আমি তোমাকে কি বলি একটু শুনবে? আয়নের আম্মু হাসি মুখে বলল, হ্যাঁ বল, কি বলবি? আম্মু আমি বিয়ে করেছি। আয়নের আম্মুর মুখে হাসি এক নিমিষে মলিন হয়ে গেল। আয়নের আম্মু উঠে দাঁড়িয়ে পড়ল। আয়নের আম্মু বলে উঠল, কাকে বিয়ে করছোস? ওনাকে। নদীর দিকে ইশারা করলে আয়নের আম্মু রাগে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। নদী রূপা ভয় পেয়ে গেল, আরও মারতে যাবে। সাথে সাথেই নদী সামনে দাঁড়িয়ে গেল। আয়নের আম্মু সাথে সাথে হাত নামিয়ে নিল। নদী বলে উঠল, আন্টি ওকে মারবেন না, সব দোষ আমার। আমাকে আপনি মারেন বা বকা দেন, ওই ছোট মানুষ, ওই না বুঝে আমাকে বিয়ে করেছে। ওই না বুঝে বিয়ে করছে, ওই সব কিছুই বোঝে, ওই ভাত মাছ সবই খায়। আয়ান, তোর কাছে দুটো অপশন, এক, তুই ওনাকে এখনই তালাক দিবি, আর না হয় আয়নের আম্মুর কথা শুনে নদী কয়েক পা পিছিয়ে গেল। নদী পড়ে যেতে নিবে সাথে সাথে আয়ন ধরে ফেলল। আয়নর আম্মুকে বলল, আমি ওনাকে তালাক দিতে পারবো না, আমি ওনাকে নিজের ইচ্ছেই বিয়ে করছি। আয়ান, আমাকে তালাক দাও। আমার আর তোমার বয়স অনেক পার্থক্য। আমি যে ভয় করেছিলাম সেটাই হলো, তুমি আমাকে তালাক দাও। আমি তোকে বারবার বললাম বিয়ে করিস না, ওই ছেলে তোর সাথে যায় না। ও একটা বাচ্চা পোলা, 8 বছরের পার্থক্য। আন্টিকে আমি দোষ দিই না, কোনো মা মেনে নেবে না এত বড় মেয়েকে ছেলের বউ হিসাবে মেনে নিতে। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নদী নিজেকে সামলে নিয়ে বলল, আয়ান, দিয়ে দাও। দ্বিতীয় অপশন কি আম্মু? আমি বয়সের জন্য তালাক দিতে বলছি না। তাহলে কেন আন্টি তালাক দিতে বলছেন? বয়স ছাড়া তো আমার কোনো কারণ দেখছি না। নাকি আমাকে আপনার পছন্দ না? আমার তোমাকে নিয়ে কোনো সমস্যা নেই, বাট আমার ছেলের কাজের জন্য আমি লজ্জিত। তুই কিভাবে পারলি ওই মেয়েকে বিয়ে করতে? আয়নের গালে আরো 2টা থাপ্পড় মেরে দিল। আয়নের আম্মু বলে উঠল, তুই ভালো করে বুঝতে পারছস আমি কেন তোর উপরে রেগে যাচ্ছি। শোনো, নিজের পায়ে দাঁড়া, বুঝতে পারছস? যদি এই মেয়েকে ভালোবেসে বিয়ে করস তাহলে সেকেন্ড অপশন শোন, তুই কাউকে বলতে পারবি না এই মেয়ে তোর বউ। তুই ওনার ক্ষমতা, ওনার টাকায় চলতে পারবি না। যেদিন তুই নিজে বড় হতে পারবি সেদিন তুই ওনাকে বউ হিসেবে সবার সামনে পরিচিতি দিবি। যদি এইটা পারস তাহলে তালাক দেওয়া লাগবে না, আর যদি না পারস তাহলে তালাক দিবি, আর না হয় আমার মরা মুখ দেখবি। এখন ডিসিশন তোর, কোনটা করবি? আয়নের আম্মুর কথা শুনে নদী রূপা বেশ অবাক হয়ে গেল। আয়ন নিচের দিকে তাকিয়ে থাকলো। আয়নের আম্মু বলে উঠল, আমি চেয়েছি তুই নিজের পায়ে দাঁড়া, কিন্তু তুই যা করলি আমি কখনোই কল্পনাও করতে পারি নাই। তুই যদি মধ্যবিত্ত আমাদের মতো 40 বছরের মহিলাকে বিয়ে করে আনতি, বা ডিভোর্স বিধবাকেও বিয়ে করে আনতি, তাতে আমার দুঃখ ছিল না, আমি নিজের হাতে বরণ করে নিতাম। কিন্তু তুই কি করলি? তোকে কিছু বলতেও আমার ঘৃণ্য হচ্ছে। এত ফালতু মস্তিষ্কের মানুষ তুই। আসলে তোর দোষ নাই, দোষ হলো তোর রক্তের। আন্টি, আপনি আমাকে পছন্দ করছেন না, নাকি আমার টাকা পয়সা আছে বলে আপনি আমাকে মেনে নিচ্ছেন না? আমার তোমার উপরে কোনো রাগ নেই, বা তোমাকে অপছন্দ করার মতো কোনো ক্ষমতা আমার নেই। আমার নিজের সন্তানের কাছে আমি লজ্জিত। আমি কাপুরুষ জন্ম দিয়েছি, নিজে কিছু করার ক্ষমতা নাই, বইয়ের ক্ষমতা নিয়ে বাঁচবে। ছি, তুই মেয়ে হয়ে জন্ম নিতে পারস নাই? আয়নের কথা শুনে থুতু মারল আয়নের মুখে। আয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ন মাথা নিচে করে তাকিয়ে থাকলো। আয়নের আম্মু রাগে চলে গেল। আয়ন বলে উঠল, আমি ওনার পরিচয় বাঁচবো না, আমি নিজে কিছু করে দেখাবো। আমার ভুল হয়েছে, আমি নিজের ভুলের জন্য ক্ষমা চাচ্ছি আম্মু। আয়নের কথা শুনে থেমে গেল, না ঘুরে বলল, তাহলে দেখিয়ে দিস নিজে কি করতে পারস। তোকে বলেছিলাম জব কর, পড়াশোনা করতে থাক, টাকা পয়সা হইলে একটা ব্যবসা দিবি। মানুষ ছোট থেকে বড় হয়,
আর শর্টকাট নিচ্ছে এখান থেকে চলে যা। আর যদি আমি দেখি ওনার পরিচয় নিয়ে চলছিস, সেদিন আমার মরা মুখ দেখবি। আয়নের আম্মু চলে গেল। আয়ন ওর মুখ মুছে নিল। আয়ন নদীর দিকে তাকিয়ে বলল, নদী, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে টাকা পয়সার জন্য বিয়ে করতে রাজি হয়েছিলাম। সেটা তো আমি জানি, আর আমি নিজেই তো তোমাকে দিতে চাইছি। এই অফার তো আমি করছিলাম। আমি আমার চাকরি ছাড়বো না। তুমি আমার জায়গায় অন্য কাউকে দিও না। আমি তোমার জবটা করতে চাই। আয়নের কথা শুনে নদী আয়নের কাঁধে হাত রেখে হাসি মুখে বলল, আমি তোমার পাশে থাকবো। আমি তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য সব সময় থাকবো। তোমার জব তোমার থাকবে, কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে হবে। থ্যাংক ইউ। চলো বাসায় যাই। আপনার বাসায় গেলে সবাই জেনে যাবে আমি আপনার হাজব্যান্ড। আম্মু এটা জানলে আরও রেগে যাবে। তোমার আম্মু বলছে বাহিরের মানুষ যেন না জানে। তার মানে আমার ফ্যামিলি জানলে সমস্যা নেই। আয়ন নদীর সাথে চলে গেল। আয়ন বাহিরের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, আমি কাজটা আসলে ঠিক করি নাই। ওই লোকটা ওর টাকার জন্য আমার আম্মুকে ছেড়ে বড়লোক মহিলার কাছে চলে গেছে। তার রাজত্ব সেই চলছে, আর আমিও কিনা সেইটাই করতে নিয়েছিলাম। আর ওনাকে আমি কিনা ইউজ করতে চাইছি। ছি, আমিও আর ওই লোকটার ভিতরে পার্থক্য কি থাকলো? আয়ান কথাগুলো ভাবছিল। নদী আয়নের কাঁধে হাত রাখলে আয়ন নদীর দিকে তাকালো। নদী বলে উঠল, এত কি ভাবো? আর আয়ান, একটা কথা বলো তো, তোমার আম্মু কি বড়লোকদের পছন্দ করে না? তা না, অন্য কারণ আছে। কি কারণ? ওইটা অজানা থাক, সময় হইলে বলবো। নদী আর কিছু বলল না। নদীর ভিলায় চলে গেল। তিনজন গাড়ি থেকে নামলো। তিনজন ভিলার ভিতরে প্রবেশ করলো। নদীকে দেখে নদীর আব্বু বলে উঠল, নদী, আমি আর কোনো কথা শুনতে চাই না। এখানে ছেলেদের দেখো, যাকে পছন্দ হয় তার সাথে তোমার বিয়ে। আমি কোনো এক্সকিউজ শুনবো না। নদী আয়ানের হাত ধরে বলল, এক্সকিউজ মি, সবাই আসতে পারেন। আর আব্বু, তোমাকে আমাকে নিয়ে এত চিন্তা করা লাগবে না। ওই আয়ান আমার হাজব্যান্ড। নদীর কথা শুনে ছেলেগুলো চলে গেল। নদীর ফ্যামিলি সবাই দাঁড়িয়ে গেল। একজন বলে উঠল, আপু, এইসব কি বলো? এই ছেলে তো আমারও জুনিয়র। তোমার হাজবেন্ড কিভাবে হয়? আমরা বিয়ে করেছি, সেইভাবেই ওই আমার হাজব্যান্ড হয়। হোয়াট? আপু, তুমি কিভাবে করতে পারলে হাঁটুর বয়সের ছেলেকে বিয়ে করতে? নদী, তুই কি পাগল হয়ে গেছস? এই ছেলেকে কীভাবে বিয়ে করলে? আর এই ছেলে তুমি ওর অ্যাসিস্ট্যান্ট ছিলে না? জি। আর কেউ কিছু বলবে সাথে সাথে নদী হাত উঁচু করলে সবাই চুপ হয়ে গেল। নদীর আব্বু আম্মু রাগে ফসফস করতে লাগলো। নদী আয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। রূপা চলে গেল। নদী রুমে গেল। আয়ন বলে উঠল, তুমি হাত উঁচু করতে সবাই চুপ হয়ে গেল। সবাই তোমাকে দেখে ভয় পায় নাকি? বেশি কথা বলা পছন্দ করি না। আমাকে কেউ জেরা করলে আমার রাগ হয়, আর আমি রেগে আমার মাথা ঠিক থাকে না। আচ্ছা শোনো, এই অ্যাপ থেকে তোমার পছন্দের সব অর্ডার করে দাও। আমার পোশাক তো আছে, আমি নিয়ে আসতে ভুলে গেছি। যা বলে তাই করো, আমি কোনো কথা শুনতে চাই না। নদী ওয়াশরুমে চলে গেল। আয়ন খাটে এসে বসলো। ট্যাবের দিকে তাকিয়ে বলল, এত দামি শার্ট প্যান্ট কে কিনবে? তার থেকে তো আমাদের ওইখানে কম দামে ভালো ভালো পোশাক পাওয়া যায়। নদী গোসল করে বের হইল। আয়নের দিকে তাকিয়ে বলল, অর্ডার দিয়েছো? কি ভাবছো? আমি বাসায় যাই, গিয়ে সব নিয়ে আসি। নদী রেখে কিছু না বলে আয়নের কাছে গেল। আয়ন নদীকে দেখে সারা শরীরে কারেন্টের ঝটকা লাগলো। আয়ন নদীর দিকে তাকিয়ে ঢোক গিলতে লাগলো। নদী বলে উঠল, তোমার সাইজ কত? উত্তর দাও, আর রাগ তুলো না। আমি তোমার উপর রাগ দেখাতে চাচ্ছি না। আয়ন ভয়ে ভয়ে বলতে লাগলো। নদী এক এক করে শার্ট প্যান্ট জুতা সব কিছু অর্ডার দিয়ে হেয়ার ড্রাই করতে চলে গেল। আয়ন নদীর দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, কত সুন্দর ফিগার, এত সুন্দর হট মেয়ে আমি বিয়ে করেছি। আমার তো নেশা লেগে যাচ্ছে, ইচ্ছে করছে এখনই আদর করি। না থাক, কন্ট্রোলে থাক আয়ান, বিগড়ে দিস না। আয়নকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখলো আয়নাতে। নদী আয়নের তাকানো দেখে নদী পিছনে ঘুরলে সাথে সাথে আয়ন তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নিল। নদী অন্যদিকে তাকিয়ে ভাবনা চিন্তা করার ভান ধরল।
নদী মনে মনে হাসতে লাগলো। নদী আস্তে আস্তে আয়নের কাছে গিয়ে আয়নের গলায় হাত দিলে আয়ন কেঁপে উঠল। নদী আয়নের কোলে বসে গলা জড়িয়ে ধরে বলল, নিজের বউকে লুকিয়ে কে দেখে? আয়ন নদীর বুকের দিকে তাকাতেই নদী আয়নের মুখ বুকের সাথে চেপে ধরল। আয়ন ফিদা হয়ে গেল। নদী আয়নের থুতনিতে হাত দিয়ে ঠোঁটের কাছে আসতে নিলে আয়ন সাথে সাথে নদীকে খাটের উপর ফেলে দিয়ে নদীর ঠোঁট জোড়া দখল করে নিল। নদী মিটি মিটি হাসতে লাগলো। আয়ন মাথার পিছনে হাত দিয়ে পাল্টা কিস করতে লাগলো। 3 মিনিট পর আয়ন ছেড়ে দিলে নদী আয়নের দিকে তাকিয়ে হেসে দিল। আয়ন লজ্জা পেয়ে বলল, আপনার ঠোঁট অনেক মজার। তাই না? হ্যাঁ, আর একটু খাই। আপনার বউ, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আমার থেকে অনুমতি নিতে হবে না। নদীর কথা শুনে আয়ন আবারও ঠোঁটের দিকে যেতে নিবে, সাথে সাথে কেউ জোরে কাশি দিল। আয়ন লাফ দিয়ে উঠে পড়ল। আয়ন লজ্জা পেয়ে সোজা বারান্দায় চলে গেল। নদী উঠে বলল, আসার সময় পেলে না? সরি বেবি, বাট এগুলো দিতে এসেছি। আয়ানের জন্য অর্ডার করছো নাকি? ভেতরে রাখ। পরের বার দরজাটা লাগিয়ে দিতে ভুলবে না, মিসেস নদী। যা ভাগ, তোর জন্য আমার জামাই লজ্জা পেয়ে বারান্দায় চলে গেছে। বাচ্চা পোলার ঠোঁটের টেস্ট কেমন? আমি কি আগে কারো ঠোঁট টেস্ট করেছি নাকি? এমনভাবে বললি মনে হচ্ছে আগে অনেকজনকে করেছি। এখন বাচ্চাদের টেস্টের কথা বলবো? ও সরি, আমি তাহলে টেস্ট করব নাকি? কানের নিচে বাজাবো আমার জামাইয়ের দিকে নজর দিলে। যা ভাগ। ভাগ? থাক জায়গা। নদী ব্যাগগুলো রেখে চলে গেল। নদী আয়নকে ডাক দিল। আয়ন আসলো। নদী বলে উঠল, চেক করো, দেখো পছন্দ হয় নাকি। আপাতত পরো, রাতে মার্কেটে যাব, তখন নিজের চয়েস মতো কিনে নিও। না না, তার দরকার নাই। বউ যেহেতু চয়েস করছে, আমারও পছন্দ হবেই। থাকেন তাহলে, গোসল করে আসি। ওকে, যাও। আয়ন একটা শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হইলে দেখে নদী ল্যাপটপে কাজ করছে। আয়ন নদীকে বলল, কি করেন? নদী আয়নের দিকে তাকাতেই ফিদা হয়ে গেল। আয়নের চুল দিয়ে পানি চুইয়ে পড়ছে। আয়নকে অসম্ভব সুদর্শন লাগছে। নদী আয়নকে বলল, এইদিকে আসো তো, দেখি তোমার ওখানে কি। কোথায়? কাছে আসো তো, আসবে নাকি? আয়ন নদীর কাছে গেলে নদী টান দিয়ে নিজের মুখের কাছে নিয়ে আসলো। আয়ন হুট করেই ঠোঁটে কিস করে দিল। নদী ফিক করে হেসে দিয়ে বলল, তোমাকে অনেক কিউট লাগছে। এই অবস্থায় নিচে যাবে না। আমি চাই না আমার জামাইয়ের দিকে কেউ নজর দিক। সবগুলো জামাই টাকলা না হয় ভুড়িওয়ালা। আমার জামাইকে দেখে সবাই হিংসায় জ্বলবে। নদীর কথা শুনে আয়ন ভুরকুচকে তাকালো। নদী কপালে চুমু দিয়ে বলল, ওইভাবে তাকিও না, নেশা লেগে যাচ্ছে। বাসরটা এখনই করে ফেলবো। চলেন করি। ওরে দুষ্টু, অপেক্ষা করো। এভাবে বাসর করব নাকি? রাত হোক তারপর। যাই হোক, বসো, আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দিতে বলি। আপনি খাবেন না? খাবো, একটু লেট হবে। আপনার সাথে খাবো। তুমি আগে খেয়ে নাও, বাচ্চা পোলা। আরে বাচ্চা কেন বলেন? আমার বয়স 20। আমি এখন কোনো বাচ্চা নই। সরি, আপনি তো আমার হাজবেন্ড, আমি কেন বাচ্চা বলি? আয়ন নদীর থুতনিতে হাত দিয়ে ঠোঁটের দিকে এগিয়ে যেতে নিলে সাথে সাথে নদীর ফোন বেজে উঠল। আয়ন সোফায় বসে পড়ল। নদী ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। আয়ন নদীর কোমরের দিকে চোখ গেলে আয়ন আস্তে আস্তে নদীর শাড়ি কিছুটা সরিয়ে দিতে লাগলো। আয়নের কাণ্ড দেখে মিটিমিটি হাসতে লাগলো। আয়ন আস্তে আস্তে নদীর কোমরে ঠোঁটের স্পর্শ করলে নদী কেঁপে উঠল। আয়নের দিকে তাকালে আয়ন হাসি দিয়ে ঠোঁটে কিস করে দিয়ে উঠে পড়ল। নদী হেসে দিল। রূপা নখ গলে আয়ন বলল, আপু আসেন, উনি কথা বলতে ব্যস্ত। আরে তোমাকে সময় দেওয়া বাদ দিয়ে ফোনে ব্যস্ত হয়ে আছে। এই নদী, তুই এত স্বার্থপর কেন? নদী কল কেটে দিয়ে হেসে বলল, আমি কি করলাম? আমি কলে থাকলে কি ওনার ঠোঁট হাত নিজের কাছে থাকে নাকি? মানে আয়নকে লজ্জা পেতে দেখে রূপা হাসতে লাগলো। রূপা হাসতে হাসতে বলল, যাই বলিস, আয়ানকে এই পোশাকে একটু বেশি কিউট লাগছে। নজর দিস না, কি বলবি সেটাই বল। বড় আম্মু খাইতে ডাকে তোদের সবাই। আয়ান, চলো যাই। আমার চুলটা শুকিয়ে দেন না। আমি দি। তুই সাবমিট করে দে, আমি ওর চুল হেয়ার ড্রাই দিয়ে চুল শুকিয়ে দেই।
রূপা মুখ ভেঙচি দিয়ে ল্যাপটপ নিয়ে বসলো। নদী আয়নের মাথার চুলগুলো হেয়ার ড্রাই করে দিতে লাগলো। আয়ন রূপার দিকে তাকিয়ে দেখে ওর ল্যাপটপের দিকে নজর। আর নদীর কোমরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিলে নদীর লজ্জা পেয়ে হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। রূপা আর চোখে তাকিয়ে দেখতে লাগলো। রূপা হালকা কাশি দিয়ে বলল, আমি কিছু দেখছি না। অ্যান সাথে সাথে ছেড়ে দিল। অ্যান অন্যদিকে তাকিয়ে থাকলো। অ্যান চুল শুকানো হয়ে গেলে অ্যান চুল আশ্রয় নিল। নদী কোমরে হাত দিয়ে বলল, চুলে স্টাইল করা লাগবে না। আরে আমি কই স্টাইল করলাম, আমার চুল এমনই তো। বেশি সুন্দর লাগছে। নদী আয়নের চুলগুলো এলোমেলো করে দিলে নদী বিরক্ত হয়ে বলল, এইভাবে তো আরো বেশি হট লাগে। নদী আয়নের চুল নানা রকম করতে লাগলো। রূপা বিরক্ত হয়ে বলে, এই চল তো, কখন থেকে ওর চুল নিয়ে ন্যাকামি করছিস? দূর কচু, একটা মানুষ এমন কেমনে হয়, যেদিকে নেই সেদিকে আরো বেশি ভালো লাগে। এই আয়ান, চলো তো, তোমার বইয়ের মাথা খারাপ হয়েছে। রূপা আয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। নদী ওদের পিছন পিছন যেতে লাগলো। রূপার হাত সরিয়ে দিয়ে বলল, হেঁটে যা, ওর হাত ধরা লাগবে নাকি? ভাই, আমার সাথে জেলাসি করা বন্ধ কর। তোর জামাই কিউট, তাই বলে আমাকে সন্দেহ করা শুরু করিস না। নদী কিছু না বলে সবার সাথে নিচে নামলো। আয়ন নিচে নামতেই নদীর কাজিন ভাতিজি ভাগ্নিরা সবাই আয়নকে ফিদা হয়ে তাকিয়ে আছে। নদী আয়নের দিকে তাকালে দেখে আয়ন নিচের দিকে তাকাতে আয়ন নদীর দিকে তাকালো। নদী আম্মু বলল, তিনজন বসো। নদী রাজকীয় চেয়ারে বসলো। তার পাশে আয়নকে বসতে দিল। রূপা ভুরুকুচকে তাকিয়ে বলল, ভাই, আমার জায়গাটা কেড়ে নিয়ে নিলে। আপু সরি, উনি বসতে বলল তাই বসলাম। আয়ন উঠে যেতে নিবে সাথে সাথে রূপা হেসে বলল, আরে মজা করছি, বসো, আমি এই পাশে বসি। আয়ন নিচের দিকে তাকিয়ে থাকলো। নদী আয়নের খাবার পরিবেশন করে দিতে লাগলো। নদীর ভাতিজি বলে উঠল, ফুপি, আসলে কি এই সুদর্শন ছেলেটা তোমার হাজবেন্ড? তোমার কথা শুনে নদী বুঝতে বাকি রইল না তমা আয়নকে কিভাবে দেখছে। নদী কাটা চামচ দিয়ে মাংস টুকরো করে মুখে দিতে দিতে বলল, হ্যাঁ, এই ছেলে আমার হাজবেন্ড। তুমি আজ থেকে ওকে আবু বলে ডাকবে। নদীর কথা শুনে আয়ন বেশম খেলো। নদী আয়নকে পানি এগিয়ে দিল। তমা বলে উঠল, ফুপি, আব্বু বলবো? ও তো আমাদের বয়সেই হবে, আমি কিভাবে আব্বু বলবো? আয়শা, লামিয়া, মুনতাহা, তমা চারজন আয়ানকে মামা বলে ডাকবে, আর তোরা ওকে দুলাভাই বলে ডাকবি। আপু এইটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তোমার জামাই আমাদের থেকে বয়সে ছোট। কথা সত্যি, তোদের সবার ছোট ওর বয়স 20। হোয়াট? ও মুনতাহা তোর সাথে আর আমাদের এক বা 2 বছরের বড়। তোমার কথা শুনে ওর আব্বু ধমক দিয়ে বলল, চুপ করে খাও, এত কথা বলো কেন? সম্পর্কে যা হয় সেটাই বলবে। তোমার জামাই আমাদের বয়সের থেকে ছোট হবে। এই, তোমার বয়স কত? এই ছেলে, তুমি আমার বোনকে বিয়ে করছো কেন? নিশ্চয়ই আমার বোনের টাকা পয়সা দেখে বিয়ে করছো, তাই না? তুলির কথা শুনে নদী টেবিলের উপরে থাবা মারল। সবাই চমকে উঠল। সবাই চুপ করে খেতে লাগলো। আয়ন চুপচাপ খেতে লাগলো। 6 জন আর চোখে আয়নের দিকে তাকিয়ে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, ফুপির কি কপাল! এই ছেলে, এতদিন কোথায় ছিলি? তোকে যদি আগে দেখতাম, কবে বিয়ে করে নিয়ে চলে আসতাম। ঠোঁটগুলো কত রসালো মনে হচ্ছে। ইস, আগে যদি আমার চোখের সামনে পড়তো, বিয়ে করে ফেলতাম। ফুপি বিয়ে করবে না করে লাস্টে এমন সুদর্শন, স্মার্ট, কম বয়সী ছেলেকে বিয়ে করে নিলে। ভাগ্য কি! 6 জন আর চোখে দেখতে লাগলো আর মনে মনে নানা ধরনের চিন্তা করতে লাগলো। আয়ন খাওয়া শেষ করলে নদীর ভাবি আয়নের হাত ধরে বলল, নতুন জামাই হাত ধুয়ে দেই। ভাবি হাসি মুখে আয়নের হাত ধুয়ে দিতে নিলে আয়ান হাসি দিয়ে নদীর দিকে চোখ গেলে সাথে সাথে আয়ন বলে ওঠে, আপু থাক, লাগবে না। আয়ন হাত সরিয়ে নিয়ে উঠে পড়ল। নদী বলে উঠল, রুমে যাও, আমি খেয়ে আসছি। আয়ন চলে যেতে নিলে ভাবি মনে মনে ভাবতে লাগলো, ননদ শেষমেশ অল্প বয়সের ছেলেকে বিয়ে করে চলে আসলো। ভাবি কথাগুলো ভাবছিল। নদী খাওয়া শেষ করে রুমে চলে গেল। রুমে গিয়ে নদী আয়নের দিকে তাকিয়ে বলল, আয়ান,
তুমি এই বাসার মেয়েদের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে। রূপা ছাড়া কারোর সাথে যেন আমি বেশি মেলামেশা করতে না দেখি। আচ্ছা, আপনার ভাবি বাসা কই? উনি কি চৌধুরী ফ্যামিলির কেউ? রুনা চৌধুরীর ভাতিজি। ও আচ্ছা, হুম। ওনারা কি আপনার থেকে বেশি ক্ষমতাবান? নদী হাসতে লাগলো। নদী হেসে বলল, আরে না, কি বলো, আমার ভাই আমি ভালোবেসে বিয়ে করেছি, তাই ওই ফ্যামিলি আমাদের সাথে আত্মীয়তা করতে পারছে। ওনাদের কোম্পানির নামও তো জানতাম না। ও আচ্ছা, তুমি চেনো নাকি? টিভিতে দেখেছিলাম। ও আচ্ছা, শোনো, ঘুমাবে নাকি? ঘুমিয়ে নাও, আমার ঘুম পাচ্ছে। বুকে ঘুমাতে দিলে ঘুমাবো। আসেন। নদী শুয়ে পড়লে আয়ন নদীর বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। নদী আয়নের কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। 1 মাস পর আয়ন ড্রয়িং রুমের ভিতরে প্রবেশ করতে আয়নকে দেখে বসে থাকা একজন অবাক হয়ে গেল। আয়নের রাগ হলো, কিছু না বলে সামনে এগিয়ে গেল। নদীর আম্মু বলে উঠল, আর এদিকে আসো, বিয়ে একটাই, আর মেয়ে জামাই আন। নদীর আম্মুর কথা শুনে রায়হান থমকে গেল। আয়ন সামনে এসে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ, তাহলে নদী ম্যামের হাজবেন্ড? আপনি ওকে এখানে ম্যাম বলার দরকার নেই, এটা বাসা, আর আপনি সম্পর্কে আত্মীয় আমাদের। না মানে ম্যাম বলে অভ্যাস তো। তা বাবা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আম্মু, নদী কি বাসায় এসেছে? না, আসে নাই। তুমি বাসায় চলে গিয়েছিলে নাকি? হুম, পরীক্ষা ছিল তো। ও আচ্ছা, যাও তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। নদী আসুক, একসাথে খাবো। ওই তো নদী চলে এসেছে। নদীকে দেখে রায়হান চৌধুরী রুনা চৌধুরী দাঁড়িয়ে গেল। রায়হান চৌধুরী বলে উঠল, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভালো। আপনারা কখন এসেছেন? এই তো কয়েক মিনিট হবে। ও আচ্ছা। কই গেছিলে? বাসায় তো আসার কথা অনেক আগেই। শাশুড়ির সাথে দেখা করতে গেছিলাম, তা শুনলাম আয়ান মানে এক ছেলে রাগ করে না খেয়ে পরীক্ষা দিতে গেছে, তাই শাশুড়ি কান্না করছিল, পরে বুঝিয়ে শুনিয়ে খাওয়ায় চলে আসলাম। মায়ের সাথে রাগ করে না খেয়ে থাকো কেন? মা দুনিয়াতে আসে দেখে এত চিন্তা ভাবনা করে। তোমার কোনটা ভালো কোনটা খারাপ সে তো ভালো জানে। তোমার আম্মুর সাথে এমন ব্যবহার করা ঠিক না। হুদাই রাগ করি নাই। আম্মুকে টাকা পাঠাই, সেই কোনো টাকা খরচ করে না। মেডিসিন শেষ একবারও বলে নাই বা নিজেও কিনে নাই। তাহলে আমি ইনকাম করে কি করব? মায়ের জন্য করা, সেখানে সেই খরচ করবে না। মায়েরা অনেক চিন্তা করে। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে ছিলাম, আমি দেখছি আমাদের জন্য আমার আম্মা কত চিন্তা করছে। সবসময় আমাদের কথা, সবসময় আমাদের ভালোর জন্য নিজের শখ বিসর্জন দিয়ে দিছে। আজ আমার সব আছে, 100 ফ্যামিলিকে ভালো একটা লাইফ দিতে পারবো, 2 সন্তান, স্বামীর টাকা ছাড়া। কিন্তু আমার মা আমার কাছে নেই। কষ্ট পায়েন না, আল্লাহর কাছে নানুর জন্য দোয়া করেন। নদীর আম্মুর চোখে পানি চলে আসলো। আয়ন নদীকে ইশারা করলে নদী কিছু না বলে চলে গেল। আয়ন নদীর আম্মুর আঁচল দিয়ে চোখ মুছিয়ে দিয়ে বলল, আম্মু কান্না করেন না। আয়নের কাণ্ড দেখে সবাই ভুরু কুচকে তাকালো। নদীর আম্মু আয়নের মাথায় হাত রেখে বলল, তোমার মা সত্যি একজন আদর্শ মা, তোমাকে দেখলেই বোঝা যায় তিনি তোমাকে কত সুন্দর শিক্ষা দিয়ে বড় করেছেন। আমি মা হয়েও ব্যর্থ। আমার নিজের সন্তানদের কাছে আমার চোখের পানি কোনো মূল্য নেই, অথচ তুমি আমার সন্তান না হয়েও আমাকে এত বোঝা, এত সম্মান করো। আচ্ছা যাও, রুমে যাও, নদী আছে। আচ্ছা থাকেন, যাই। আয়ন চলে গেল। রুনা চৌধুরী বলে উঠল, ছেলেটার মুখে অনেক মায়া, যতটুকু বুঝলাম। আসলে ওর বাবা মা ভাগ্যবান যে এমন একটা ছেলে পেয়েছে। আমার ছেলে মেয়ে টাকা যতক্ষণ দেওয়া যাবে ততক্ষণ বাবা মা ভালো, না দিলে তাদের আসল রূপের হয়ে যাবে। হ্যাঁ, আমার আয়ানের আম্মুকে দেখা অনেক শখ, বাট উনি আসে না। প্রথমে আমি ভেবেছিলাম লোভী ওরা। 1 মাসে আমি এই ছেলেটাকে যত দেখি মুগ্ধ হই। আমার মেয়ে ওর সাথে সুখে, এতটাই আমার আনন্দ। সুখী, এটাই আমার আনন্দ। এতটুকু ছেলে কত দায়িত্ববান, মা বউ দুজনকেই সমানভাবে সময় দেয়। কেউ অভিযোগ করতে পারে না ওই বউকে সময় দেয় না, বা মা বলতে বলবে না ওই মাকে সময় দেয় না। আপনার কথা শুনে আমার তো ওই ব্যক্তিকে দেখার ইচ্ছে হচ্ছে।
রুনা নদীর আম্মুর কথা বলতে লাগলো। রায়হান চৌধুরী মনে মনে বলতে লাগলো, হতভাগ্য বাবা আমি সন্তান হিসাবে যাকে পরিচয় দিই নাই, আজ তার জন্য নিজের প্রশংসা শুনতে হচ্ছে। রায়হান চৌধুরীর চোখে পানি জমে গেল। এইদিকে আয়ন রুমে গেলে দেখে নদী ওয়াশরুমে গেছে। আয়নে খাটের উপরে বসে ফোন বের করলো। নদী বের হইতেই আয়ন নদীর দিকে তাকিয়ে বলল, জান, বলো। পরীক্ষা বেশি ভালো হয় নাই। হবে কিভাবে? মায়ের সাথে ঝামেলা করে গেলে কি আর পরীক্ষা ভালো হবে নাকি? আম্মু, কাজটা করে এমন কি করব? আয়ান, আমাকে একটা কথা বলবে? তোমার বাবা কোথায় আর তোমার আম্মু কেন চায় তুমি বড় ব্যবসায়ী হও? আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে। তোমাকে যদি বলি তুমি আমাকে ঘৃণা করবে সবার মতো। ঘৃণা করব কেন? আমাকে সবাই জারদ সন্তান হিসাবে বলে। আমার বাবা আমাকে মাকে রেখে পালিয়ে গেছে। আমার বাপের পরিচয় দিতে পারি নাই। হোয়াইট কাহিনী খুলে বলো তো। আমার আম্মু মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আমার নানু একজন স্কুলের শিক্ষক ছিলেন। আমার আব্বু আমার নানুর ডান হাত ছিল। সব কাজ উনি করে দিত। আম্মুর সাথে রিলেশন করলে, সবাই জানাজানি হইলে মেনে নেয় নাই। আম্মুকে ভালো ঘরে বিয়ে দিবে একজন এতিম কাজের লোকের সাথে। কি আর একমাত্র মেয়ের বিয়ে কেউ দিবে? তেমন নানু রাজি হয় নাই। আম্মুকে বন্দি করে রাখছিল। পরে আব্বু আম্মুকে নিয়ে পালিয়ে দূরে গিয়ে বিয়ে করে। আমি হওয়ার পর আব্বু তার বসের সাথে রিলেশন হয়। আমাদের ফেলে রেখে তাকে বিয়ে করে চলে যায়। আম্মু সব জানতে পেরে ভেঙে পড়ে। আমাকে নিয়ে আম্মু এই শহরে চলে আসে। আমাকে তার পরিচয়ে বড় করছে। যত বড় হতে শুরু করি সবাই বাবার নাম জিজ্ঞেস করত। কাউকে বলতে পারতাম না। ঝামেলা হইলে আমাকে জারদ সন্তান বলতো। আমার বাবার পরিচয় নাই তাই। আয়ন কথাগুলো বলতে লাগলো আর চোখের পানি ফেলতে লাগলো। নদী আয়নের পাশে বসে বাহুর সাথে জড়িয়ে নিয়ে বলল, তোমার আব্বু কখনোই খোঁজ নেয় নাই। আর তুমি কি আজও জানো না কে তোমার বাবা? জানি কে সেই। তার কাছে গেছিলাম আমি। তাকে চিৎকার করে বলছিলাম আমাকে শুধু সন্তান হিসেবে স্বীকৃতি দিতে। আমি তার কাছে কিছু চাই না, শুধু আমার বাবার ছায়াটা চাই। কিন্তু সেই আমাকে আর আম্মুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আয়ান বসে সব খুলে বলে। নদীর আগে হাত মুঠো করে নিয়ে বলল, ঠিক একজন বাবা হয়ে এমন জঘন্য কাজ কিভাবে করতে পারলো? নিজের স্বার্থের জন্য নিজের সন্তানকে অস্বীকার করতে পারলো? কে বড় লোক? একবার শুধু বলো, আমি ওকে এক নিমেষে এই রাস্তায় বসিয়ে দেব। না, আমি নিজে ওর থেকে বড়লোক হব। এত টাকা ইনকাম করতে চাই যে টাকা দিয়ে ওর মতো মানুষকে যেন কিনে রেখে দিতে পারি। আমি একবার শুধু ওকে কিনতে চাই, যে আমার মায়ের বিশ্বাস ভেঙেছে, যে আমাকে বাবার আদর থেকে বঞ্চিত করে দিয়েছে। ইনশাল্লাহ তুমি পারবে। আমি তোমাকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব। আয়ন, তুমি আমার থেকে দরকার পড়লে লোন নাও। যখন পারবে তখন মন চাইলে শোধ করে দিও। আমি তোমাকে আমার টাকা নিয়ে ব্যস্ত করতে বলছি না, আমি বলছি লোন নিতে। আয়ান নদীর কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কিছু ভেবে নদীর দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যি পরে টাকা নিবে? হ্যাঁ, নিব। ওকে, তাহলে আমাকে আপনি কয়েক লাখ টাকা দেন, বাট কাগজে আমি সাইন করে নিব। তার প্রয়োজন নেই। তুমি আমার হাজবেন্ড, তোমাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমি হাজবেন্ড দেখে বিশ্বাস করা লাগবে না? তার মানে কি বোঝাচ্ছ? আমাকে তুমি তাহলে বিশ্বাস করতে পারো না জন্য আমাকে তোমার উপরে বিশ্বাস রাখতে না করছো? আরে আমি তুমি অনেক পার্থক্য। আমি মধ্যবিত্ত, আমার কোনো বিশ্বাস নাই। তুমি প্রথমে আমার হাজবেন্ড। আচ্ছা, তোমার যেইটা ভালো লাগে। আমি আম্মুর থেকে কথা বলে তাহলে নিব। ওকে, আচ্ছা যাও, গোসল করে নাও, মাথা ব্যথা করছে আমার। কি বলো? মাথা ব্যথা? একবারও তো আমাকে বললে না। তার জন্য সরি। নদী আয়নের ঠোঁটে আলতো করে কিস দিলে আয়ন উঠে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে গোসল করতে চলে গেল। আয়ন গোসল করে বের হয়ে নদীকে কোলে তুলে নিয়ে বলল, চলো, খাবার খেয়ে নিবে। তুমি খেয়ে আসো, আমার শাশুড়ি আমাকে খাইয়ে দিয়েছে। বাহ,
কিছু কইলাম না। কি বলবেন শুনি? তোমার হাতে খেতে চাইলাম, উল্টা তুমি খেয়ে এসেছো। থাক গা, রাতে খাবো। আরে চলো আমার সাথে। নদী আয়ানের কোল থেকে নেমে বাহু ধরে নিচে চলে গেল। রায়হান চৌধুরী আর চোখে আয়ানকে দেখতে লাগলো। আয়ান ডাইনিং টেবিলের সামনে দুজন বসলো। আয়ানের জন্য খাবার প্লেটে রেখে নদী খাওয়াই দিতে লাগলো। রূপা বলে উঠল, আমাকে একটু খাইয়ে দে। আয়। থাক, লাগবে না, আমি নিজেই খেয়ে নিই। এই, আমাকে খাবার দাও। কাজের লোক রূপাকে খাবার দিতে লাগলো। রূপা খেতে লাগলো। আর আর চোখে আয়ানের বাচ্চাদের মতো গেম খেলতে দেখে রূপা বলে উঠল, এই নদী, তুই তো বাচ্চা নেওয়ার প্ল্যান করছিস। তুই আসলে নিজের বাচ্চা দেখাশোনা করবি নাকি তোর শাশুড়ির বাচ্চাকে দেখাশোনা করবি? রূপার কথা শুনে আইন কিছুটা হকচকিয়ে গেল। কাজের লোকরা মিটে মিটে হাসতে লাগলো। নদী হাসি মুখে বলল, আমার বাচ্চা না হয় তাদের খালামণিরা দেখাশোনা করলো, আর আমি না হয় আমার শাশুড়ির ছেলেকে দেখলাম। নদীর কথা শুনে ওইখানে সবাই হেসে ফেল। সবাই কথা বলতে লাগলো আর খাবার খেতে লাগলো। 10 মাস পর। এইসব কি করছো? আমাকে ছাড়ো বলছি, আমার লাগছে হাতে কিন্তু। আজ আপু নাই, তোমাকে আজ গিফট দিতে চাচ্ছি। এমন গিফট ছেলেরা পাওয়ার জন্য পাগল, আর তুমি বারবার আমাকে সরিয়ে দিচ্ছ কেন? আমার কোনো গিফটের দরকার নাই, তুলি আমাকে ছাড়ো বলছি, না হইলে আমি কিন্তু চিৎকার দিব। দাও, দিতে পারলে দাও, আমি তো না করছি না। মেয়েদের কথার জোর বেশি, মাথায় রাখো। আইন তুলিকে ধাক্কা মারলে তুলি নিজেকে সামলিয়ে নিয়ে বলল, তুমি আমাকে ধাক্কা কেন দিলে? রুম থেকে বের হও। বের হতে হওয়ার জন্য তো আসি নাই। শুনো, তোমাকে ভালোই ভালোই বলছি, আমার সাথে তাল মিলে আদর করবে, আর না হলে তোমার জন্য কিন্তু মোটেও ভালো হবে না। আর তুমি ছেলে মানুষ হয়ে এত নেকামি কেন করছো? আমি জানি তুমি আপুর কাছে যেতে পারো না। সেখানে যতদিন আপুর কাছে যেতে না পারো ততদিন আমার কাছে আসবে। আসো যান, এত মজা দেব, দেখো তুমি আমাকে ছাড়া কাউকে বুঝবে না। তুলি কথাগুলো বলে আয়নের বুকে কিস করলো। আয়নের সারা শরীর গরম হয়ে যেতে লাগলো। আইন তুলিকে সরিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, তুমি কফির সাথে কি মিশিয়েছো? বুঝে গেছি, দেখি কতক্ষণ আমার থেকে দূরে থাকো। আমাকে নিজেই থেকে কাছে ডেকে নেবে। আইন উত্তেজিত হয়ে যেতে লাগলো। আইন রুম থেকে বের হয়ে যেতে নিলে তুলি পিছন থেকে শার্ট টেনে ধরলে আইন শার্ট খুলে বের হয়ে গেল। তুলি আয়নের পিছনে যেতে নিবে, সেই দিকে তাকাতে দেখে নদী আসছে। তুলি তাড়াতাড়ি করে নদীর রুমে ঢুকে শার্ট ছুঁড়ে মেরে ওর রুমে চলে গেল। তুলির আগে গজগজ করতে লাগলো। নদী উপরে উঠতে আয়নকে খালি গায়ে দেখে বলল, আয়ন কি ব্যাপার, তুমি খালি গায়ে কেন? গরম লাগছে। কি গরম লাগছে মানে? ঠান্ডার ভেতরে তোমার গরম লাগে কিভাবে? রুমে চলো। আয়নকে নিয়ে নদী রুমে গেল। আয়ন খাটের উপর বসে ছটফট করতে লাগলো। নদী ওদিকে খেয়াল না করে ফোনে কারোর সাথে কথা বলতে লাগলো। আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে নদীকে পিছন থেকে চেপে ধরলো। নদী চমকে উঠল। নদী কল কেটে দিয়ে আয়নকে বলতে লাগলো, আয়ন কি করছোটা কি? যান, আদর করতে দাও প্লিজ, বাধা দিও না। আয়ন পাগল হয়ে গেছো নাকি? ডাক্তার নিষেধ করেছে, ভুলে গেছো কি? আয়ন নদীর কথা না শুনে নদীকে কিস করতে লাগলো। নদী আয়নকে থামানোর চেষ্টা করতে লাগলো। নদীকে খাটের উপর ফেলে দিলে নদী কোমরে ব্যথায় চিৎকার দিয়ে উঠল। আয়নের সেদিকে খেয়াল নাই। আয়ন নদীর উপরে ঝাঁপিয়ে পড়তে যাবে, নদীর রাগে কষ্টে আয়নের পেটে সজোরে লাথি মারল। আয়ন সিটকে ফ্লোরে পড়ে গেল। নদী কান্না করতে করতে রাগে বলল, পাগল হয়ে গেছো? আমার কি তোমাকে কাছে পেতে মন চায় না? আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছি শুধুমাত্র আমাদের সন্তানের জন্য, আর সেখানে তুমি আমার সাথে এমন ব্যবহার কিভাবে করতে পারো? আমি মানছি তোমার কষ্ট হয়, তাই বলে তুমি আমাকে খাটের উপরে এইভাবে ধাক্কা দিবে? তোমার জন্য যদি আমার মিসক্যারেজ হয় আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। জান, আই এম সরি। আয়ন মিনি ফ্রিজ থেকে বরফ বের করে প্যান্টের ভিতর দিয়ে দিল। নদী অবাক হয়ে বলল, ও এসব কি করছো? বরফ কেন দিলে? এমনি। আয়ন বেশি বেশি করে পানি খেতে লাগলো, শ্বাস প্রশ্বাস ব্যায়াম করতে লাগলো। নদী আয়নের কাণ্ড দেখে বলল, তুমি কি কোনো মেডিসিন খেয়েছো নাকি? হুম। হোয়াট? ওইটা কেন খেতে গেছো? ভুলে খেয়ে ফেলেছি। ওইটা পাইছো কই? নদী প্লিজ আর কিছু জিজ্ঞেস করো না তো।
আয়নের কথায় নদী আর কিছু বলল না। আয়ন অনেকটা স্বাভাবিক হয়ে গেল। আর নদীর কাছে গিয়ে পেটে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আই এম সরি। অনেক ব্যথা পেয়েছো? জানি না। আয়ন নদীকে জড়িয়ে ধরে গালে একের পর এক কিস করতে করতে বলল, সরি জান, প্লিজ ক্ষমা করে দাও, আর এমন করব না। তোমাকে ওই মেডিসিন কে দিয়েছিল সেটা বলো। ভুলে নিয়ে এসেছিলাম। দিন দিন কি মাথা সমস্যা হচ্ছে নাকি? হই আর কি। মাথার উপরে এত চাপ ফেলে ব্যবসা করা লাগবে না। পড়াশোনার ভেতরে থাকো, কর্মচারী আছে, ওরা দেখে নেবে। সমস্যা নাই, নিজের রেস্তোরাঁ যদি নিজে না যায় তাহলে কি হয় নাকি? আরেকটা দেওয়ার প্ল্যান আছে, ভালো জায়গা পেয়েছি। কোথায়? মিরপুরের ওই দিকে দিব। ও আচ্ছা, তোমার কি অবস্থা এখন? এখন ঠিক আছি কিছুটা, জান ঘুম পাচ্ছে। ওকে, ঘুমাও, আমারও ঘুম পাচ্ছে। আয়ন নদীকে ভালোভাবে শুইয়ে দিল। আয়ন পাশে শুয়ে পড়লে নদী আয়নের হাত বুকের উপর রাখলে আয়ন নদীর দিকে ঘুরে নদীর ঠোঁটে আলতো করে কিস করে বলল, অনেক ব্যথা পাইছো? একটু পেয়েছি, ঘুমাও, আর এমন করো না। সরি। আরে বলা বন্ধ করে ঘুমাও। আয়ন নদীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সন্ধ্যের দিকে নদীর ঘুম ভেঙে গেল। নদী আয়নের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, আয়ান কি আমাকে মিথ্যা বলছে নাকি? হুট করে ওই কেন ওই মেডিসিন খেতে যাবে? আর ফার্মেসিতে গেলে ভুল হওয়ার তো কথা না, দূর হইতেও পারে। এত ভাবিস না তো নদী। নদী খাট থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। আয়নের ফোনে শব্দে ঘুম ভেঙে গেল। আয়ন চোখ খুলে ফোন হাতে নিয়ে বলল, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম সালাম। বৌমা কেমন আছো? ভালো আম্মু। তুই কি বাসায় আসবি আজ? ফ্রেশ হয়ে যাব। বৌমা কই? ওয়াশরুমে গেছে মনে হয়। নদী বের হইতেই আয়ন বলল, আম্মু কল দিয়েছে। নদী আয়নের হাত থেকে ফোন নিয়ে আয়নের আম্মুর সাথে কথা বলতে লাগলো। আয়নের আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলে নদী ফোনটা রেখে আয়নের দিকে তাকালো। আয়ন ভুর কুচকে তাকিয়ে পড়ল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না। আচ্ছা শোনো, আমরা সবাই ভাবিদের বাসায় যাব, তুমি কি যাবে? না। তুমি এমন কেন করো? ওই বাসায় কেন যেতে চাও না? বাসায় যাব। আম্মুকে তো বললাম, আম্মু বলল ওর মন চাইলে ওই যাবে। দূর, আমি যাব না। আরে বাবা, সবাই তোমার জন্য অপেক্ষা করে, বিশেষ করে ভাবির ছোট ফুপি তোমাকে মিস করে। ওই রাগ করেন তুমি না গেলে। চলো, ওইখানে গেলে অনেক মজা হবে। আমারও তো মজার দরকার নাই। আরে ধ্যাত, ওনার ফ্যামিলি বারবার বলছে, বুঝতে কেন পারছো না? আমার হাজবেন্ড তুমি, তোমার সম্মান অন্যরকম। এতবার বলার পর যদি না যাও সবাই অহংকারী ভাববে, যেটা আমার একদম পছন্দ না। অহংকারে কি হইল? আমি বাসায় যাব, আম্মুর সাথে সময় কাটাবো না নাকি? আম্মু তোমাকে তো অনুমতি দিয়েছে, আর উনি কি এখনো আগের মতন আছেন নাকি? এখন তো ভালো বাসায় রেখেছো, কাজের লোকও আছে, ওনাকে নিয়ে টেনশন করতে না করেছে তোমাকে। চিল্লাইয়া কথা বলো না তো, আস্তে কথা বলো। কি বললে? আমি চিল্লায় কথা বলছি? আয়ন নদীকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রেগে বলল, যাওয়া লাগবে না কোটিপতি মানুষ, আপনার কোথাও যাওয়া লাগবে না। আপনি হইলেন বড়লোক মানুষ, আপনার সাথে কি আর তাদের যায়? তুমি এত রাগ কেন করছো? আমি কি একবারও বলছি আমি বড়লোক, আমি গরিব? সেইটা আমি ভালো করে জানি, আমাকে বারবার সেটা মনে করে দিতে হবে না। না, আপনি গরিব কেন হবেন? আপনি বড়লোক মানুষ। আচ্ছা, ওই বাসা ছাড়া কি আর কোনো আত্মীয় বাড়িতে আমি যাই নাই বলো? ওনাদের সাথে সবাই উচ্চ লেভেলের, তাই গেছো। নদী, তুমি আমাকে এভাবে বলতে পারলে? নদী কিছু বলতে যাবে, সাথে সাথে রূপা এসে বলল, তোরা তো রেডি হোস নাই। নদী কত বাজে চোখ দিয়ে দেখছোস। তুই যা, আমি রেডি হয়ে আসছি। আয়ান, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। উনি যাবেন না, বড়লোক মানুষ। নদী, জাস্ট শাট আপ, একদম আমার নাম ধরে ডাকবে না। নদী রেখে ওয়াশরুমে চলে গেল। আয়ন খাটের উপরে বসলে রূপা বলল, আয়ান, নদীর মান সম্মানের কথা ভাবার সময় নেই নাকি? নদীর সবাইকে বলেছে তুমি এইবার যাবে ওর সাথে। ওই সবাইকে কথা দিয়েছে, ওনারা তোমাকে পছন্দ করেন দেখে এতবার বলছে। সবাই গেলে তুমিও যাও না, এমন ব্যবহার কেন করো?
মানুষ তো বইয়ের মান রাখতে শত্রুর বাড়িতেও যায়, আর সেখানে এটা ভাবির বাপের বাড়ি। আমি যাব তো। তাহলে রেডি হও না কেন? রেগে বোম হয়ে গেছে, শুধু শুধু রাগাও কেন ওকে? কি আর করব, রাগাতে ভালো লাগলো। রূপা চলে গেল। আয়ন মনে মনে ভাবতে লাগলো। ওই মানুষটাকে দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়, সেখানে কিভাবে আমি ওনার সামনে যাব? আয়ন ভাবতে লাগলো। নদী বের হয়ে রেডি হতে লাগলো। আয়ন নদীর শাড়ির সাথে মিলে শার্ট বের করলো, সাথে প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আয়ন গোসল করে শার্ট প্যান্ট পরে নিল। আয়ন নদীর পিছনে দাঁড়িয়ে চুল হেয়ার ড্রাই করতে লাগলো। নদী কোনো কথা না বলে রেডি হতে লাগলো। আয়ন কয়েকটা পোশাক ব্যাগে তুলে নদী নিচে চলে গেল। আয়ন রেডি হয়ে নিচে চলে গেল। নদী সবার সাথে গাড়িতে উঠে পড়ল। আয়ন সোজা গিয়ে নদীর পাশে বসলে নদী বলে উঠল, রূপা, এটা কোন নাটক শুরু করেছো? ও যাবে, এমন কেন করস? নদী আর কিছু বলল না, গাড়ি নিজের গতিতে চলতে লাগলো। আয়ন আস্তে আস্তে নদীর হাত ধরতে গেলে নদী এক ঝটকায় সরিয়ে দিতে লাগলো। নুনা চৌধুরী বাসার ভিতর গাড়ি থামালে সবাই নেমে পড়ল। আয়ন সবার পিছন পিছন যেতে লাগলো। সবাই ভিতরে প্রবেশ করে কুশল বিনিময় করতে লাগলো। আয়নকে দেখে রুনা চৌধুরী এগিয়ে এসে কুশল বিনিময় করে বলল, তুমি এসো, অনেক খুশি হয়েছি। আসো, সবার সাথে পরিচয় করিয়ে দিই। আয়নের সাথে সবার পরিচয় করিয়ে দিতে লাগলো। হঠাৎ করে একজন হুট করে এসে আয়নকে জড়িয়ে ধরলো। আয়ন থমকে গেল। আয়ন নদীর দিকে তাকাতে দেখে ওর চোখ রাগে লাল হয়ে যাচ্ছে। আয়ন সাথে সাথে পিছনে থাকা মানুষটার হাত সরিয়ে দিয়ে বলল, নোভা। নোভা হাসি দিয়ে বলল, তাহলে চিনতে পারছো? আমি কিন্তু তোমার কণ্ঠ শুনে বুঝে গেছি, আর তোমার ঘাড়ে তিলটা দেখে আরও বেশি শিওর হয়েছি। ভালো। তুমি এখানে কিভাবে? দেশে কবে এসেছো? 1 সপ্তাহ হয়েছে। তুমি তো বললে আর কারোর সাথে দেখাই করো না। রেস্তোরাঁ দিয়েছো, আমি ওখানে গিয়েছিলাম, বাট তোমাকে পাই নাই। 5 দিন গিয়েছিলাম। ও, আগের থেকে বেশি সুদর্শন হয়ে গেছো। তা দিনকাল কেমন যাচ্ছে? আর আন্টি কোথায়? তোমাদের বাসায় গিয়েছিলাম, পাশের বাসায় টিয়া বলল তোমরা ওখানে থাকো না। থাকি না। যাই হোক, অনেক দিন পর দেখা হয়ে ভালো লাগলো। বাট তুমি এখানে কি করছো? এটা আমার খালামণির বাসা। তুমি এখানে কেমনি কি? কোনো দরকার? দরকার বলতে? এইদিকে আসো। আয়ন নদীর কাছে গিয়ে বাহুর সাথে জড়িয়ে নিয়ে বলল, আমার জীবনসঙ্গী। আয়নের কথা শুনে নোভা ঠোঁটের হাসি থাকলেও ঠোঁটের কোণায় পানি জমে গেল। নোভা হাসি মুখে বলল, ও, তাহলে তুমি নদিয়াপুর হাজবেন্ড? খালামণি মামি মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, বাট তুমি সেই বুঝতে পারি নাই। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, ফুপি হতে যাচ্ছি নাকি? আয়ন লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, ওই রকমই। যাক, এত তাড়াতাড়ি ফুপি বানিয়ে দিয়েছো। যাই হোক আতিয়া। আয়ান ভাইয়া কেমন আছো? আতিয়ার মুখে ভাইয়া ডাক শুনে রায়হান চৌধুরী চমকে উঠল। আয়ান আতিয়ার মাথায় হাত রেখে বলল, ভালো। তুই কেমন আছোস? ভালো। তুমি তাহলে মগো সুন্দরী সিনিয়র আপুর হাজবেন্ড? নদী আপুকে এখন ভাবি বলবো নাকি তোমাকে দুলাভাই বলবো? তোর যেটা ভালো লাগে। আনাকে তোরা কিভাবে চেনস? ওকে কে চেনে না? আমাদের ভার্সিটির গার্লস স্কুল কলেজের প্রায় মেয়ে চেনে ওকে। ওই আমাকে লুচ্চা প্রমাণ করো না। কথা যা বলবে ক্লিয়ার করে কথা বলো। আয়নের কথা শুনে নোভা আতিয়া হাসতে লাগলো। আতিয়া বলে উঠল, আরে ভাইয়া, আপু কি জানে তোমার এক্সদের খবর? তোমার এক্সদের থেকে কিন্তু আমার আপু সুন্দর বেশি। এইসব কি বলো? এই বউ, রেগে যেও না। ওরা মজা করছে। আল্লাহর কসম, আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। আতিয়া, মজা করো না এইসব বিষয়ে। আতিয়া নোভা হাসতে লাগলো। আতিয়া বলে উঠল, কুল আপু, আমি মজা করছি। আয়ান ভাইয়া ভদ্র ছেলে হিসেবে পরিচিত। ভাইয়াকে যে প্রপোজ করেছে, সবার মধ্যে কেউ খালা হয়েছে, কেউ ফুপি হয়েছে, কেউ আপু, এইসব বানিয়ে রেখে দিয়েছে। এমনকি নোভা আপুকেও তো। আয়ন আতিয়ার মুখ চেপে ধরে বলল,
বেশি কথা বলো, এত কথা বলা লাগে না। আতিয়া হাত সরিয়ে দিয়ে হাসতে হাসতে বলল, যাও, বললাম না। যাই হোক, ধন্যবাদ আমার এঙ্গেজমেন্টে আসার জন্য। তোমার এঙ্গেজমেন্ট মানে তুমি ওনার মেয়ে? আয়ন মনে মনে বলতে লাগলো, তাহলে ওই আমার বোন। ভাগ্য ভালো যে ওই আমাকে ভাইয়া বলছিল। নোভার জন্য ভালোই হয়েছে। আপু, বসো। আতিয়া নদীকে ধরে সোফায় বসিয়ে দিল। সবাই বসে পড়ল। আয়নের ফোন বেজে উঠল। আয়ন কল রিসিভ করতেই কিছুটা দূরে গেল। আয়ন কলের কথা শেষ করে আসলে আয়ন নদীর পাশে বসতে তুলি এসে আয়নের পাশে বসলো। আয়ন উঠে পড়ল। আয়ন রূপার কাছে গিয়ে বসলো। তুলি মনে মনে বলতে লাগলো, একবার ফাঁকা পাই, তারপর দেখাবো মজা। আয়ন ফোন বের করে ফোনে SMS করতে লাগলো। আয়ন অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করতে লাগলো। মডারেটরস সাথে কথা বলতে লাগলো। নোভা বলে উঠল, আয়ান, চলো ছাদে যাই। না, তোমরা যাও। বোন, আমরা যাই, চল। তার বউ ছাড়া সে এক পাও নড়বে না। বাহ, বউ পাগলা। সবাই হাসতে লাগলো। মেয়েরা ছেলেরা সবাই চলে গেল। নদী আয়নের দিকে তাকিয়ে বলল, তুমি যাও, সবার সাথে বসে আড্ডা দাও গা। না, তোমরা তাহলে রুমে চলো। আয়ান নদী উঠে পড়ল। আয়ান নদীকে নিচে একটা রুমে থাকতে দিল। নদী সিঁড়ি পেয়ে কষ্ট হবে দেখে আয়ান রুমে গিয়ে বসলো। নদী পাশে বসে বলল, গেলে পারতে। রুনা চৌধুরী চলে গেল। আয়ান নদীকে ধরে আদর সহ করে বসিয়ে দিয়ে পা দুইটা কোলে নিয়ে টিপে দিতে লাগলো। নদী বলে উঠল, আচ্ছা আয়ান, তুমি কিভাবে বোঝো আমার কখন কি লাগবে? আমার বউ, আমি বুঝবো না তো কে বুঝবে? আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। আজকে অনেকগুলো অর্ডার এসেছে, প্রায় 300টা। আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। আস্তে আস্তে আরো ভালো হবে। খাবারের মান ভালো রাখতে পারলে আরো বেশি হবে। মডারেটর তো অনেক খুশি, সাথে কাজের চাপের বলছে। স্যার, একবার খুশি লাগছে, আবার কাজের চাপে নিজেকে অসহায় লাগছে। স্যার, একটা বউ দিলে পারেন? ছেলেটা অনেক ফানি। আরেকটা কথা, এঙ্গেজমেন্ট হয়ে গেলে আমি কিন্তু চলে যাব। ঠিক আছে। আয়ন নদীর সাথে কথা বলতে লাগলো। 10টার দিকে সবার সাথে খাবার খেয়ে বসার ঘরে সবাই মিলে আড্ডা দিতে লাগলো। আয়নের চোখ বারবার রায়হান চৌধুরীর দিকে যেতে লাগলো। রায়হান চৌধুরী আয়নের দিকে তাকাতেই আয়ন চোখ সরিয়ে নিল। 12টার দিকে আয়ন নদীর রুমে গেল। সাথে রূপা, তুলি, নদীর ভাতিজি দুইটাও আসলো। আয়ন শুয়ে পড়তেই তুলি এসে পাশে শুলে আয়ন লাফ দিয়ে উঠে বলল, এখানে কেন শুয়ে পড়লে? ওই এখানে ঘুমাবে। এত মানুষ, সব রুমে মানুষ, ওরা এখানে থাকবে। আমি কোথায় ঘুমাবো? তুমি আমার কাছে শুয়ে পড়বে। ওকে, বাট এই খাটে তুমি, আমি, রূপা আপু আর আয়েশা থাকবো। তোমরা দুইজন অন্য রুমে যাও, এখানে তো এই কয়েকজন আটবে। আয়নের সাথে তুলি ঝগড়া করতে যাবে, তখনই ভাবি এসে বলল, আয়া, তোমার ভাইয়ের সাথে যাও, মেয়েরা এক রুমে থাক। ওকে। ভাবি, ওই এখানে থাক, আমাকে ওই ঘুমাতে পারে না। না, আমি এখানে থাকবো না এত মেয়ের ভিতরে। আমি গেলাম ভাবি, আবার মেয়ে মানুষ তো নাই। না, সবাই ছেলে, চলো আমার সাথে। আয়ন নদীর কপালে চুমু দিয়ে চলে যেতে নিলে নদী বলে উঠল, এখানে কি জায়গা নাই নাকি? থাকুক গা ভাই। আয়ন ভাবির সাথে চলে গেল। অন্য রুমে নিয়ে গেল। আয়ন আর আতিয়ার ভাই শুয়ে পড়ল। আয়নের ঘুম পেলে ঘুমিয়ে গেল। সকালে আয়নের ঘুম ভাঙলে দেখে আয়ন কারোর বুকের উপর শুয়ে আছে। আয়ন অবাক হয়ে মুখ তুলতে চমকে উঠল। আয়ন লাফ দিয়ে উঠে পড়ল। আয়ন লাফ দেওয়াতে রায়হান চৌধুরী ঘুম ভেঙে গেল। রায়হান চৌধুরী বলে উঠল, এভাবে লাভ দিয়ে কেন? কত বাজে? 2টা বাজছে, আসো ঘুমাও। আয়ন দাঁতে দাঁত চেপে বলল, আপনার সাথে আমি ঘুমাবো ভাবলেন কিভাবে? আপনাকে আমি ঘৃণা করি। আমার নিজের উপরে ঘৃণা লাগছে যে আপনার বুকে আমি শুয়েছিলাম। আয়ান, এখন শুয়ে পড়ো। কোথায় ঘুমাবে? সব রুমে মানুষ। এই রুমে থাকবো না, আবার নাকি আপনার সাথে ঘুমাবো। আয়ন দরজা খুলে বের হয়ে গেল। রায়হান চৌধুরী আয়নকে ডাকতে গিয়েও ডাকতে পারল না। আয়ন সোজা ছাদে চলে গেল। আয়ন সারা রাত ছাদে থাকলো। ভোরের দিকে ঘুম আসলে আয়ন ঘুমিয়ে গেল। সকালে সবাই ছাদে আয়নকে দেখে অবাক হয়ে গেল। রূপা আয়নকে ধাক্কা দিয়ে বলল, আয়ান, আয়নের ঘুম ভেঙে গেল।
আয়ান দোলনা থেকে উঠে রূপাকে দেখে বলল, গুড মর্নিং আপু। মর্নিং। এই তুমি এখানে কেন? সারা মুখ দিয়ে হাত দিয়ে কি অবস্থা! মশার কামড় খাইছো? এইটা যদি নদী দেখে কি পরিমাণ রেগে যাবে ভাবতে পারছো? আরে রুমে ঘুম আসছিল না, তাই এখানে এসেছিলাম, তা ঘুমিয়ে গেছিলাম। বউ ছাড়া ঘুমাতে পারো না, গেলে কেন? তোমাকে নদী বললো ওর কাছে থাকতে। তুলি না থাকলে থাকা যায় তো। ওই আবার তোমার পিছনে লাগছে নাকি? ওই গতকাল অতিরিক্ত করে ফেলছিল, আমাকে মেডিসিন খাইছিল কফির সাথে। হোয়াট? কি বলো? নদী জানে? না, সব তো আপনাকে বলি, ওকে বললে দুইজনের মধ্যে ঝামেলা হবে। তারপর কি হলো? নদী আসায় ওই নিজের রুমে চলে যায়। আয়ান সব খুলে বলে। রূপা রাগী বলল, ওই আসলে বেশিবার বেড়ে গেছে। ওই একবারও ভেবে দেখছে না নদী যদি একবার জানতে পারে বোনকে ধুয়ে দেবে, সেটা ও বুঝতে পারছে না। এই জন্য ওই রুমে যাই নাই। আচ্ছা নিচে চলো। আয়ান রূপার সাথে নিচে গেলে রুনা চৌধুরী বলে ওঠে, আরে বাবা, তোমার মুখে হাতের এই অবস্থা কেন? কোথায় ছিলে? নদী তাকাতেই নদী রেগে দাঁতে দাঁত চেপে বলল, ভালো হয়েছে, মশা ধরেছিল, তুলে নিয়ে যায় নাই। আয়ন নদীর কথা শুনে ঢোক গিলে বলল, না, তুলে নিয়ে তো যাই নাই। আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। নদী রাগী লোক নিয়ে নিচে তাকাতে আয়ন তাড়াতাড়ি ওইখান থেকে সরে গেল। আয়ন বাহিরে গিয়ে রায়হান চৌধুরী আর ভাবির আব্বুর হাতে হাতে কাজ করে দিতে লাগলো। ভাবি এসে বলল, আয়া, এসব কাজ রাখো, তুমি খাবার খেয়ে নিবে, আসো। পরে খাবো, আর একটু কাজ আছে। চলো খেয়ে আসি, সবাই তারপর কাজ করি। ভাবি আব্বু নিয়ে গেলে আয়ন গেল। আয়ন রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসলো। নোভা বলে উঠল, আপু ভাইদের সাথে ঘুমোতে দিয়েছিল, তা তোমাকে এভাবে মশা কিস করলো কেমনে? নোভার কথা শুনে সবাই হাসতে লাগলো। রূপা বলে উঠল, নোভা থামো, আমাগো তো আর জামাই নেই যে আমরা এসব বুঝবো। রূপার কথায় নদী রাগী লোক নিয়ে তার আটকাতেই রূপা চুপ হয়ে গেল। আয়ন তাড়াতাড়ি করে খেয়ে বাসার বাহিরে গিয়ে কাজ করতে লাগলো। সন্ধ্যের দিকে আয়ন সব কাজ শেষ করে গোসল করে নিল। নদী আয়নকে শার্ট প্যান্ট আর ব্লেজার দিল। আয়ন শার্ট প্যান্ট পরে নিল। নদী আয়নের চুল ভালোভাবে মুছে দিয়ে বলতে লাগলো, সবাই তোমার অনেক প্রশংসা করছে, সবাই বলতেছে বড় ভাইয়ের মতো দায়িত্ব পালন করছো। আতিয়া অনেক আফসোস করছিল, ওর ভাই ওইসব নিয়ে মাথা ব্যথা না, অথচ তুমি কত সুন্দর সব দায়িত্ব পালন করলে। ও জান, তোমাকে এই পোশাকে সুন্দর লাগছে। পাম দেওয়া হচ্ছে? আরে না, সিরিয়াসলি, তুমি যা পরো তাতে আমাকে মুগ্ধ করে দেয়। হয়েছে, চলেন। আয়ন নদীর সাথে হাসাহাসি করতে করতে রুম থেকে বের হলো। হঠাৎ করে আয়ন থমকে গেল। আতিয়া একজন বয়স্ক মহিলাকে জড়িয়ে ধরে বলছে, দাদিমা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আব্বুকে কত করে বলেছি, দাদিমা না আসলে আমি এঙ্গেজমেন্টের স্টেজেই উঠবো না। আমার দাদুমণির এঙ্গেজমেন্ট আর আমি আসবো না, তা কি হয় নাকি? রায়ান, আমার লাগেজ রেখে আয়। নিয়ে যাচ্ছি আম্মা। আপনার মা আছে? আপনি এতিম না? কে এতিম? আমার আব্বু এতিম হইলে উনি কে? এইটাও আমার দাদিমা। আরে দাদু নানার সাথে কথা বলছে, ওইটা আমার বড় চাচু চাচি। আয়নের হাত পা কাঁপতে লাগলো। আয়ন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সত্যি তোমার নিজের দাদা দাদি? এই ছেলে কি বলো, আমার নিজের সন্তান হবে না তো কার? কে রে আতিয়া এইটা? নদী আপুর হাজবেন্ড। ও আচ্ছা, দাদু, আমি ওর নিজের দাদিমা। তোমার সাথে আজ প্রথম দেখা হলো। আয়নের চোখ দিয়ে পানি জমাট বাঁধল। আয়ন ভাবতে লাগলো, আমার মাকে এত বাজেভাবে ঠকিয়েছে কেন? আমার মাকে মিথ্যা পরিচয় দিয়ে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছিল কেনই বা? আমাদের ছেড়ে এই মহিলাকে বিয়ে করলো কেন? এমন করলো কেন? আয়ন রাগে রায়হান চৌধুরীর দিকে তাকালো। রায়হান চৌধুরী হাসি দিয়ে বুকটা ফেটে যেতে লাগলো। আয়ন চোখে পানি পড়ার আগেই আয়ন চোখ মুছে তাড়াতাড়ি করে বের হয়ে গেল। নদী ডাকলে আয়ন কোনো কথা না বলে চলে গেল।
আয়ন বাসা থেকে বের হয়ে সিএনজি নিয়ে সোজা ওর আম্মুর কাছে চলে গেল। আয়ন ফ্ল্যাটের ভিতর গিয়ে দরজায় নক করলে কাজের লোক দরজা খুলে দিল। আয়ন ওর আম্মুকে সোফায় বসে থাকতে দেখে আয়ন এগিয়ে গেল। আয়নকে দেখে বলল, কি ব্যাপার আয়ান, তুই এখানে কেন? আজ তো তোর বোনের এঙ্গেজমেন্ট। আমার কোনো বোন নাই। ওই তোর সম্পর্কে বোন হয়, কখনোই ভাই বোনদের পর ভাবিস না। আয়ন ওর আম্মুর পায়ের কাছে বসে কোলে মাথা দিয়ে অঝরে কান্না করতে লাগলো। আয়নের আম্মু বলে উঠল, আয়ান কি হয়েছে, কান্না কেন করিস? আয়ান, তোর আব্বু তোকে কিছু বলেছে নাকি? আয়ান, আমার দিকে তাকা। আম্মু, ওই লোকটাকে আমার আব্বু বলবে না, আমি ওনাকে ঘৃণা করি। আম্মু, ওই লোকটা বেঈমান প্রতারক। আম্মু, ও শুধু তোমাকে ঠকায় নাই, ওই সবাইকে ঠকাইছে। আম্মু, ওই লোকটা কোনো এতিম ছিল না। আমি, ওনার মা বাবা, ভাই বোন, ভাবি সবাইকে দেখলাম। আয়নের আম্মু অবাক হয়ে গেল। আয়নের আম্মু বলল, কি বলিস? দূর, হয়তো বাবা মা বানাইছে কাউকে। না আম্মু, ওর নিজের বাবা মা ওরা। আমি প্রথমে তাই ভেবেছিলাম, আতিয়া আর ওই ভদ্র মহিলা বলছে। আয়ন ওর আম্মুকে প্রথম থেকে খুলে বলল। আয়নের আম্মুর শ্বাসকষ্ট হতে লাগলো। আয়ন বলতে লাগলো, আম্মু আম্মু, কি হলো তোমার? আম্মু, কথা বলো। আয়ন ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কাজের মহিলা বলল, ভাইজান আমাকে নিয়ে হসপিটালে চলেন। আয়ন কাজের মহিলার কথা শুনে ওর আম্মুকে পাজাকুলা করে তুলে নিয়ে দৌড়ে নিচে নামলো। আয়ন বাইকে তুললো, পিছনে ওর কাজের মহিলা ধরে বসে থাকলো। আয়নের আম্মুকে নিয়ে হসপিটালে গেলে আয়নের আম্মুকে নার্স ভিতরে নিয়ে গেল। আয়ন কান্না করতে লাগলো। ডাক্তার আয়নের আম্মুকে দেখতেই ভিতরে চলে গেল। আয়ন বসে থেকে কান্না করতে লাগলো। আয়ন বলতে লাগলো, হে আল্লাহ, আমি এটা কি করলাম? আম্মুকে কেন এসব বলতে গেলাম? আল্লাহ গো, আমার আম্মুকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, আমার আম্মু ছাড়া তো আমার এই দুনিয়াতে কেউ নাই। আল্লাহ গো, তুমি আমার আম্মুকে সুস্থ করে দাও। আয়ন কান্না করতে লাগলো। কাজের মহিলা আয়নকে শান্ত করার চেষ্টা করতে লাগলো আর নিজেও কান্না করতে লাগলো। অনেকক্ষণ পর ডাক্তার বের হয়ে বলল, আমরা আপনার আম্মুকে বাঁচাতে পারবো না। ওনাকে তো আগেই বলেছি বেশি টেনশন না করতে, সবসময় হাসি খুশির ভিতরে থাকতে। আমার কথা কানে যায় নাই। আয়ন বলে উঠল, ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দিব, প্লিজ আমার আম্মুকে বাঁচান। আমার আম্মু ছাড়া এই দুনিয়াতে কেউ নাই। আয়ন ডাক্তারের হাতে পায়ে ধরতে লাগলো। ডাক্তার আয়নকে বলল, আপনার আমাকে বাঁচাতে হইলে দেশের বাইরে নিয়ে যেতে হবে, হাতে বেশি সময় নাই। ডাক্তারের কথা শেষ হইতে না হইতে ভিতর থেকে ডাক আসলো নার্সের। নার্স এসে বলল, রুগীর অবস্থা খুব খারাপ, আয়নকে আপনাকে ভেতরে আসতে বলছে। আয়ন দৌড়ে ভিতরে প্রবেশ করলো। আয়ন ওর আম্মুর হাত ধরে বলল, আম্মু, তুমি চিন্তা করো না, তোমার কিছু হবে না। আমি তোমার কিছু হতে দিব না। আয়নের আম্মু আয়নের মুখে হাত দিয়ে ওর মুখের উপর থেকে মাস্ক খুলে কষ্ট করে বলতে লাগলো, আয়ান বাবা আমার, আমি জানি আমার সময় নেই বাবা, কখনো মনে নিস না তুই আমার ভালো রাখোস নাই। তুমি আমাকে অনেক ভালো রেখেছিলি বাবা। আমার লাইফে কোনো কষ্ট বা আফসোস নেই। আমার সন্তান নিজের পায়ে দাঁড়িয়েছে, আমাকে ভালো রাখার জন্য সব করেছে। বাবা, নিজের ক্ষতি কখনো করিস না। বৌমাকে কখনো ঠকাস না বাবা, কখনো কারোর সাথে বেইমানি করিস না। ভালোবাসার মানুষ বেইমানি করলে সেইটার কষ্ট যে মৃতর চেয়েও দ্বিগুণ ব্যথা দেয়। অনেক স্বপ্ন ছিল নাতি নাতনিকে নিয়ে খেলবো, তা হইতো না আর হবে না। বাবা শোন, তোর বাবার সাথে কখনো বেয়াদবি করিস না। উনি তোর জন্মদাত্রী পিতা। সেই হাজার খারাপ হইলেও তার গায়ে হাত দিস না, তাকে ক্ষমা করে দিস। ক্ষমা করার ভিতরে শান্তি আছে। আয়নের আম্মু আর কিছু বলতে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আয়ন ওর আম্মুর কথা শুনে কান্না করতে করতে ওর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু চুপ করো, এত কষ্ট করে কথা বলো না। তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। আল্লাহ আমার সাথে এতটা নিষ্ঠুর হতে পারে না। আয়ন কথাটা বলে শেষ করতে ওর আম্মুর সারা শরীর ছেড়ে দিল। কাজের মহিলাটা হাওয়া করে কান্না করতে লাগলো। আয়ন ওর আম্মুকে বেডে শুইয়ে দিল। আয়ন পাথরের মতো শক্ত হয়ে গেল। আয়নকে ধাক্কা দিলে আয়ন জোরে চিৎকার দিয়ে বলল, আম্মু গো,
তুমিও আমাকে একা করে দিলে। আমি যে একা হয়ে গেলাম আম্মু। তুমি আমাকে না নিয়ে একাই চলে গেলে। আমি কষ্ট পেলে কার কাছে যাব? আম্মু গো, আমাকে ছেড়ে যাও না আম্মু। তুমি তো জানো তোমার এই পাগল তোমাকে ছাড়া ভালো থাকবে না। আম্মু গো, ও আম্মু। আয়ন ওর আম্মুকে বুকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। ওইখানে সবাই আয়নের কান্না দেখে নিজের চোখের পানি থামিয়ে রাখতে পারলো না। নার্স ডাক্তার আয়নকে বলতে লাগলো, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নাই। এভাবে কান্না করো না, শক্ত হও। যে জন্মগ্রহণ করেছে তাকে একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে। আমি কিভাবে শান্ত হব? আমার কলিজাটা বুকে পাথর নিয়ে মারা গেল। তার বুকের ভিতরে কষ্টটা তো আমি দূর করতে পারলাম না। আয়ন অনেকক্ষণ কান্না করে ওর আম্মুর বলা কথা মনে পড়লে আয়ন নিজেকে শক্ত করে অ্যাম্বুলেন্স তুলে রওনা দিল ওর আম্মুর বলার ঠিকানায় চলে গেল। এক সপ্তাহ পর আয়ন কবরের পাশে শুয়ে আছে। আয়নের নানি আয়নের পাশে এসে বলল, নানু ভাই চলো, এভাবে না খেয়ে মারা যাবে তো। শরীরের কি অবস্থা একবার দেখেছো? নানু ভাই ওঠো। আম্মুকে ছেড়ে আমি কোথাও যাব না। আম্মু যদি আমাকে ডাকে, আমাকে না পেলে অনেক রাগ করবে। আয়নের কথা শুনে নানির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কাজের মহিলা আয়ানকে বলল, ভাইজান এমন পাগলামি কইরেন না। উনি আপনার জন্য কিছু মুখে দেন নাই 7 দিন ধরে। উনি অসুস্থ মানুষ, ওনার অনেকগুলো মেডিসিন আছে, তাকে খেতে হয়। ওনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আম্মাকে হারিয়েছেন, এখন ওনাকে হারাতে চান? আয়নকে অনেকক্ষণ বোঝালে আয়ন ওর নানির দিকে তাকালে। আয়ন বলে ওঠে, নানু আপনি যান, খাবার খেয়ে নেন। আপনি অসুস্থ হয়ে যাবেন। তুমি আমার সাথে চলো, তুমি না গেলে আমি কিছু খাবো না। নানু আমাকে জোর করেন না। চলো আমার সাথে। নানি হাত ধরে টানলে আয়ন যেতে বাধ্য হয়। আয়নকে রুমে নিয়ে গিয়ে নানি বলল, শোনো, তুমি এভাবে কান্না করলে, এমন পাগলামি করলে তোমার আম্মুর আত্মা আরও কষ্ট পাবে। তুমি কি চাও সে শাস্তি পাক? তুমি ভালো থাকলে সে ভালো থাকবে। এভাবে ভেঙে পড়ো না। আর এভাবে কান্না করা ইসলামে নিষেধ আছে। হজরত মুগির আলাইসাল্লাম থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি ব্যক্তির মৃত্যুর জন্য বিলাপ করা হয় তবে তাকে বিলাপকৃত বিষয়ের উপর আযাব দেওয়া হবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মৃত ব্যক্তির শোক প্রকাশে গাল চাপড়ায়, জামার বুক ছিঁড়ে ফেলে এবং জালিয়াত যুগের মতো চিৎকার দেয়, তারা আমাদের তরিকানুক্ত নয়। আয়নকে নানি বোঝালে। আয়ন বলে উঠল, না, আর আমি কান্না করব না। আমি আর কান্না করব না নানু। গুড বাই, চলো গোসল করে খাবার খেয়ে নেবে। আয়নকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। কাজের লোক দিয়ে আয়নের জন্য কিছু পোশাক নিয়ে আসলো। আয়নের জন্য পোশাক খাটের উপর রেখে সবাই বসার ঘরে চলে গেল। কাজের মহিলাকে বলল, আয়ানের ওয়াইফকে খবর দাও নাই? কাজের মহিলা নানির কথা শুনে বলল, ফোন তো রেখে এসেছি, নাম্বার মুখস্থ নাই। ম্যাম মনে হয় ভাইজানকে পাগলের মতো খুঁজছে। আচ্ছা নানি, আপনি কি কখনো আম্মাজান আর ভাইজানকে খুঁজেন নাই? খুঁজেছি। যখন জানতে পারছে আমার শত্রু ছেলে এসব করেছে, তখন আমি তন্ন হয়ে খুঁজছিলাম, কিন্তু তাদের পাই নাই। একবার ঠিকানা পেয়েছিলাম, সেখানে গেলে শুনতে পাই তারা ওইখান থেকে চলে গেছে। আমি ওই 2 বছর ছিলাম ওই শহরে, খুঁজে পাই নাই। এত খোঁজাখুঁজির পর তাকে বুকে নেওয়ার আগেই মাটির নিচে রেখে দিতে হইল। নানির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ন দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনতে পেল। আয়ন ওর নানির কাছে গিয়ে কোলে মাথা দিয়ে বলল, নানু আমি জানি আপনার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছেন না। নানু আমি আপনাকে আমার সাথে নিয়ে যাব। আমি যেতে পারবো না নানু ভাই, আমার স্বামীর ভিটা ছাড়তে পারবো না। মৃত্যু হলে এখানে মৃত্যুবরণ করব। খালামণি কি আপনার খোঁজ নেয়? হ্যাঁ, ওর তো পাশে বিয়ে হয়েছে, তুমি খেয়াল করো নাই? ওই এসেছিল। ও আজ আসবে, ওই তো এসে গেছে। আয়না খালামণি কাছে এসে বলল, খালামণি তোমরা দুজন কি শুরু করেছো? 7 দিন ধরে কিছু খাও না, পাগল হয়ে গেছো তোমরা? আমার কাজের ব্যস্ততার জন্য আমি আসতে পারছিলাম না। ফলাফাইনদের পরীক্ষা, প্রশ্নপত্র, সব কাজ আমাকেই দিয়েছে।
আসসালামু আলাইকুম খালামণি। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমরা দয়া করে খাবার খাও, আমি তোমাদের জন্য রান্না করে আনছি। খাবার নিয়ে এসে জোর করে দুজনকে খাওয়াই দিতে লাগলো। অ্যান্ড সারাদিন দুজনের সাথে থেকে 3 দিন পর অ্যান্ড ঢাকা চলে গেল কাজের মহিলাকে নিয়ে। অ্যান্ড সোজা নদীদের পাশে গেল। অ্যান্ড বাসার ভিতরে ঢুকতে নদীর আম্মু বলল, ওই বউকে সময় দেয় না, বা মা বলতে বলবে না যে মা বলতে পারবে না যে মাকে সময় দেয় না। আর তুমি কোথায় ছিলে? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ফোনটাও বাসায় রেখে চলে গেছো। তোর আম্মুকে নিয়ে কোথায় চলে গেছিলে কাউকে কিছু না বলে? নদীর এই অবস্থাতে টেনশনের ভিতরে আছে, পাগলের মতো হয়ে গেছে। তোমার যদি কিছু একটু কাণ্ডজ্ঞান থাকতো, যাও উপরে নিজের মেয়ের সাথে দেখা করে আসো। মেয়ে? তোমার মেয়ে হয়েছে। অ্যান্ড দৌড়ে উপরে গেল। অ্যান্ড উপরে গিয়ে দরজার সামনে গেলে দেখে সবাই বাবুর সাথে কথা বলছে। নদী আয়নকে দেখে বলল, রূপা, ওটাকে এখান থেকে চলে যেতে বল। এখানে কেন এসেছে? চলে গিয়েছিল, আসতে কে বলেছে? সবাই পিছনে তাকাতে আয়নকে দেখে রূপা রেগে বলল, তোমার কোনো কাণ্ডজ্ঞান আছে আয়ান? তুমি এত কমন সেন্স কিভাবে হতে পারো? তুমি জানো যে তোমার বইয়ের ডেলিভারি যে কোনো মুহূর্তে হতে পারে? তুমি কিভাবে দূরে থাকতে পারলে? তুমি জানো আমরা কত ভয় পেয়ে গিয়েছিলাম? তার উপরে আবার ওর ব্যথা উঠে। বাবুকে বাঁচাবে নাকি মাকে বাঁচাবে? কি এক অবস্থা জানো তুমি? সত্যি ভাবতে পারছি না তুমি এত কমন সেন্স হতে পারো। অ্যান্ড রূপার কথাই কিছু না বলে ভিতরে প্রবেশ করলো। অ্যান্ড রূপার কাছে গেলে ছোট মেয়েটাকে কোলে নিল। রায়হান চৌধুরী, রুনা চৌধুরী, আতিয়া, নোভা রুমে প্রবেশ করলো। অ্যান্ড বাবুটাকে কোলে নিয়ে চোখের পানি ছেড়ে দিল। অ্যানের চোখে পানি দেখে সবাই অবাক হয়ে গেল। অ্যান্ড বাবুটাকে নিয়ে খাটের উপরে বসে বলল, ছোট আম্মু, তুমি বাবার উপরে রাগ করো না। তুমি দুনিয়াতে আসার সময় তোমার বাবা তোমাকে দেখতে আসে নাই, এতে তুমি রাগ করো না। তুমি রাগলে তোমার বাবা কোথায় যাবে বলো? জানো ছোট আম্মু, তুমি আমার লাইফের এমন সময়ে এসেছো, তুমি আমার শূন্য স্থানটা পূর্ণ করার জন্য এসেছো। আমার একটা মাকে নিয়ে আমাকে আরেকটা মা এই দুনিয়াতে আল্লাহ দিয়েছে। আমি তোমাকে অনেক যত্নে রাখবো। তোমার চোখের পানি আমি কখনো আসতে দিব না। আয়ন ডুকরে কান্না করে উঠল। নদী চমকে উঠল। নদী আয়নের কাঁধে হাত রেখে বলল, আয়ান, কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? এই কয়েকদিনে কোথায় ছিলে? এই কয়েকদিনে তুমি এত শুকিয়ে কেন গেছো? মুখ ভর্তি দাড়ি হয়ে গেছে। 10 দিনে কি এমন হলো তুমি এতটা শুকিয়ে গেলে? মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আয়ান, কি হয়েছে বলো আমাকে। আয়ান, কি হয়েছে তোমার? রায়হান চৌধুরীর কণ্ঠ শুনে আয়নের রক্ত মাথায় উঠে গেল। আয়ন রায়হান চৌধুরীর দিকে অগ্নি চোখে তাকালো। আয়ন রাগে বাবুকে নদীর কোলে দিয়ে আয়ন রায়হান চৌধুরীর কলার চেপে ধরে মারতে যাবে। সবাই আয়ন বলে চিৎকার দিল। আয়নের আম্মুর কথা মনে পড়ে আয়ন হাত নামিয়ে নিয়ে কলার ঠিক করে দিতে দিতে বলল, ভালো থাকেন আপনি, আর আমার চোখের সামনে আসেন না। আমি আমার আম্মুর কথা রাখতে পারবো না। আমার আম্মু বলে গেছে আমি যেন আপনার গায়ে হাত না তুলি, তাই আপনি আমার সামনে থেকে চলে যান। আমার রক্ত মাথায় উঠে যাচ্ছে। আপনার এই চেহারা, আপনার কণ্ঠ শুনলে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। আপনাকে আমার খুন করতে ইচ্ছে করছে, আপনি চলে যান। আয়ন কথাগুলো বলে বারবার এক কথা রিপিট করতে লাগলো। আয়নের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রায়হান চৌধুরী বলে উঠল, আমি চলে যাব। আমি এখানে আমার নাতনিকে দেখতে এসেছি। ওই আপনার নাতনি না? আপনিও কি স্পর্শ করেন না? আপনি স্পর্শ করেন না আমার ছোট মায়ের উপরে। আপনার ছায়া ফেলতে আমি দিতে চাই না। আপনি আমার জন্য অভিশাপ। আয়ন কথাগুলো বলে বাবুকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল। নদী আয়নের কাঁধে হাত রেখে বলল, আয়ান, আম্মা কোথায়? আয়ান, আম্মাকে ফোন দিয়ে বলো বাবুকে দেখতে আসবে না? উনি না বলেছিল বাবুকে দেখতে আসবে? নদীর আম্মু ভিতরে প্রবেশ করে বলল, আয়ান, তোমার আম্মুকে জানাও, উনি তো অনেক খুশি হয়েছিল যখন শুনেছিল বাবু পেটে। ওনার চোখে খুশি আমি দেখেছিলাম, সেটা বলার মতো ওনাকে ফোন দিয়ে আসতে বলো। উনি বাবুকে পেয়ে অনেক খুশি হবে। আয়ন নদীকে বলল, তোর ফোনটা দাও তো। আয়নকে ফোন দিলে আয়ন গ্রুপ খুলে ভয়েস দিয়ে বলল, আমি আয়ান, এইটা আমার বউয়ের নাম্বার। ভয়েস দিয়ে আয়ন ভিডিও কল দিল। ভিডিও কল রিসিভ করতে আয়নের নানি আর খালামণি রিসিভ করে বলল, নানু ভাই পৌঁছে গেছো? জি নানু, খালামণি, এই দেখেন আমার ছোট আম্মু আমার কোলে। নানি খালামণি খুশি হয়ে বলল,
আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, একদম আমার আপুর মতো হয়েছে, তাই না আম্মু? হ্যাঁ, মাশাল্লাহ। আমার তো ওইখানে গিয়ে কোলে নিতে ইচ্ছে করছে। নানু, খালামণি, বাবু দেখো তোমাদের দিকে তাকাচ্ছে। আয়নের নানি খালামণি বাবুর সাথে কথা বলতে লাগলো। নানি বলে উঠল, আমার নাতবউ কোথায়? আয়ন নদীর দিকে ধরলে দুজন চমকে উঠল। নদী বলে উঠল, আসসালামু আলাইকুম। নানু, খালামণি, এইটা আমার বউ নদী। ওয়ালাইকুম আসসালাম। তুমি বড় বিজনেসম্যান ওয়েমান না? আমি ঠিক বুঝতে পারছি। আমার চশমার পাওয়ার কমে গেছে মনে হয়, আমি ভুলভাল চোখে দেখছি। আম্মু, আমারও না চোখে সমস্যা হলো নাকি? এ অল্প বয়সে কেমনে চোখে সমস্যা হলো বুঝতে পারছি না। দুজনে এরকম কথা শুনি নদী লজ্জা পেয়ে বলল, আপনাদের চোখে সমস্যা না? আমি নদী চৌধুরী। উনি নদী চৌধুরী। দুজন হাঁ হয়ে গেল। নানি বলে উঠল, মজা করছো? না নানু, আমি মজা করব আপনার মনে হয়? ওই নদী চৌধুরী। নানু, আপনার বিশ্বাস না হইলে এখানে চলে আসেন। আয়ান। নানি মুখ দেখে আয়ন বুঝে ফেল কি বলতে চাচ্ছে। আয়ন বলে উঠল, নানু, আপনার মেয়ে কখনো এইটা করতে দিবে আপনার মনে হয়? আমি ওনার থেকে 10 লাখ টাকা নিয়েছিলাম কর্জ, সেটা দিয়ে রেস্তোরাঁ দিয়েছি। ওনার টাকা ফিরিয়ে দিব 5 লাখ দিয়েছি, আর 5 লাখ দেরি করে দিব। যাক, ভালো, দোয়া করি তোমরা সুখী হও। আরে আয়ান, বৌমার খেয়াল রাখো, বৌমাকে কখনো কষ্ট দিও না। এখন তোমার ফ্যামিলি হয়েছে, এ দুনিয়াতে কেউ নাই বললে তোমার ভুল হবে। এখন তোমার লাইফে গুরুত্বপূর্ণ দুজন মানুষ আছে। হ্যাঁ খালামণি, এই দুজনকে আমি নিজের সাধ্যমতো তাদের ভালো রাখার চেষ্টা করব। নানু ভাই, সময় হলে তোমার গরিব নানুর বাড়িতে ঘুরে যাও। ছি ছি নানু, এসব কি বলেন? মানুষ টাকা পয়সা থাকলে সেই বড়লোক, এটা কোনো মানে হয় না। যার মন ভালো সেই আসল বড়লোক। সুন্দর কথা বলছো। নানু ভাই শোনো, আমার নাতিটাকে কষ্ট দিও না। হয়তো সব শুনেছো, ওকে যেমন দেখছো, একটাই অনেক কষ্ট, বুকে শক্ত করেছি ওকে। তুমিও পাশে থেকো, ওকে একা দিও না। দুজন একে অপরকে সবসময় বোঝার চেষ্টা করবে। সংসার জীবনে অনেক ঝড় তুফান আসবে, কিন্তু কখনো রাগ করে একে অপরের থেকে দূরে যাবে না। যা হবে দুজন একে অপরের সাথে কথা বলে মিটিয়ে নিবে। আমার নাতিটাই বড্ড একা হয়ে গেছে, তুমি আর পিচিটা ছাড়াও শূন্য। নানি চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নদী আয়নের নানির কথা শুনে বলল, না আম্মু, আপনাকে অনেক মিস করতো। আম্মার মুখে আপনার অনেক গল্প শুনতাম, আপনাকে দেখার অনেক ইচ্ছে ছিল। আজ দেখলাম আপনি এই বয়সে কতটা স্মার্ট। কথাবার্তায় আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি আম্মার সাথে যোগাযোগ রাখেন, আম্মা আপনাকে বড্ড মিস করে। আয়ানকে তো সব বলে না, আমাকে সবই বলে। আয়ান কষ্ট পাবে দেখে ওর সামনে প্রশংসা করতো না। নদীর কথা শুনে নানি অবাক হয়ে বলল, যোগাযোগ করব? আয়ান তুমি কিছু বলো নাই? না, আচ্ছা খালামণি, নানু ভালো থাকেন। নদী কিছু বলার আগেই কল কেটে দিল। রুনা চৌধুরী বলে উঠল, আয়ান, তোমার নানুর নাম কি? আনোয়ার হোসেন? জি। কি বলো? উনি স্কুল শিক্ষক ছিল সিরাজগঞ্জ বাসায়, তাই না? হ্যাঁ। হোয়াট? তুমি তাহলে রাহেলের সন্তান? খালামণি কাকে বললে? তোমার তো কোনো খালা থাকার কথা না? আম্মুর উপরে উনি হয়েছে। ও আচ্ছা, আমি আর তোমার আম্মু একসাথে প্রাইমারি স্কুলে পড়তাম। আমার নানু বাড়ি ওখানে ছিল, আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তোমার আম্মু কোথায়? ওই যে মেধাবী ছিল যা বলার মতো। ওকে কল দাও, 30 বছর পর আমাদের দেখা হবে। ওই আমাকে দেখলে চিনতে পারবে কিনা, ওকে কল দাও, আর না হয় ঠিকানা দাও, আমি দেখা করে আসি। ওনার সাথে দেখা করতে পারবেন না? এটা কেমন কথা বলছো আয়ান? তোমার আসলে হয়েছেটা কি? তুই তোর আম্মুকে কল কেন দিচ্ছ না? এখন তো উনি বাসায় এসেছে নাকি? নদী, তুই কল দে। নদী ফোন নিয়ে কল দিতে যাবে, আয়ন বলে উঠল, কল দিয়ে লাভ নাই, ওই কল আর কখনো রিসিভ হবে না। ওই নাম্বার থেকে আর কোনোদিন কল আসবেও না, রিসিভও হবে না। আয়নের কথা শুনে ভুরু কুচকে তাকাই সবাই। রুনা চৌধুরী বলে উঠল, অন্য নাম্বার থাকলে দাও। কোনো নাম্বারে কল দিয়ে তাকে পাওয়া যাবে না। কি আবল তাবল কথা বলছো? আম্মা কোথায় আয়ান? আয়ন কিছু না বলে বাবুকে নিয়ে বারান্দায় চলে গেল। কিছুক্ষণ পর সবাই নিচে চলে গেল। বাবু কান্না করলে আয়ন বাবুকে নিয়ে নদীর কাছে গেল। আয়ন বলে উঠল, আমার কাছে দাও, বুকের দুধ দিতে হবে। আয়ন নদীর কাছে বাবুকে দিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়ন গোসল করে নদীর পাশে শুয়ে পড়ল। নদী বলে উঠল, রাত হয়ে গেছে, খাবার খাবে না? ক্ষুধা নাই।
আয়ন কথাটা বলে ঘুমিয়ে গেল। নদী অবাক হয়ে গেল। নদী আর কিছু না বলে বাবুকে ঘুম পাড়িয়ে নিচে চলে গেল। নদী নিচে গিয়ে সবার সাথে খেতে বসলো। নদীর আম্মু বলল, কি ব্যাপার আয়ান, খাবে না নাকি ওই বাসা থেকে খেয়ে এসেছো? জানি না, জিজ্ঞেস করলাম বললো ক্ষুধা নাই। আচ্ছা আয়ান, তখন বাবুর সাথে ওইসব কি বলল? আয়ান তো এত সহজে কান্না করতে দেখি নাই। আর এই কয়েকদিনে ওই এত শুকিয়ে কেন গেছে? ওর চোখ মুখ দেখে মনে হয় কবে থেকে ওই ঘুমায় নাই। আর হুট করে সেদিন চলে গেল কেন? কি বুঝতে পারছি না। আর আমার শাশুড়ি ফোনে কল দিলাম, বাট কল কেউ রিসিভ করলো না। হঠাৎ করে এভাবে উধাও হয়ে গেল। আবার ওয়েট, রায়হান ও তোমাকে কি বললো? তুমি ওর জন্য অভিশাপ আর তোমাকে মারতে নিয়েছিল, ব্যাপারটা বুঝলাম না। কি ওনাকে মারতে নিয়েছিল? আয়ান তেমন বেহাতব না, বড়দের গায়ে হাত তোলার মতো ছেলে তো উনি না। ও না, কিছু বুঝতে পারলাম না। বিয়ান বাবুর জন্য কত প্ল্যান করেছিল, বাবু হইলে আমাকে দেবে না, আমার সাথে কত দুষ্টুমি করলো। আর সেই মানুষটাকে আয়ান বলছে না। আবার মনে হয় কি নিয়ে ঝামেলা করছে। এই ছেলেটাকে নিয়ে পারি না, কতবার বলছি আম্মার সাথে রাগ অভিমান করো না। আচ্ছা বাদ দাও, সকালে তো অনুষ্ঠান করব, সবাই তো আসবে। উনি নিশ্চয়ই আসবে, আমি আয়নকে পাঠিয়ে দিব। সবাই টুকটাক কথা বলে খাবার খাওয়া শেষ করলো। নদী সবার সাথে আড্ডা দিয়ে রুমে চলে গেল। নদী রুমে গেলে নদী দেখে আয়ন কান্না করছে ঘুমের ঘরে। আয়নের কাছে গিয়ে নদী হালকা ধাক্কা দিলে আয়ন জোরে আম্মু বলে চিৎকার দিল। নদী আয়নকে বলল, আয়ান জ্ঞানে ফেরো। আয়ান কি হয়েছে, দুঃস্বপ্ন দেখেছো? আয়ন জ্ঞানে আসলে নদীকে দেখে আয়ন কিছু না বলে শুয়ে পড়ল। 5 বছর পর আয়ন স্টেজের উপর দাঁড়িয়ে আছে। আয়ন হাতে মাইক নিয়ে বলল, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমার সফলতার কারণে এই পার্টির আয়োজন করা। আমার সফলতার পিছনে কয়েকজন মানুষের অবদান আছে। সবার প্রথমে আমার স্ত্রী নদী চৌধুরীকে ধন্যবাদ জানাবো, কারণ সেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছে। আমি বারবার ভেঙে পড়েছি, সেই বারবার আমাকে উপরে উঠতে সাহায্য করেছে। মাই ডিয়ার ওয়াইফ, আপনাকে পেয়ে আমি গর্বিত। আয়নের কথা শুনে সবাই হাতে তালি দিতে লাগলো। আয়ন খুশি হলো। আয়ন তারপর বলল, আর 2 জন মানুষ আছে যাদের কথা আস্তে আস্তে বলি। সবার আগে আমি আপনাদের একটা কাহিনী বলবো। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে কাহিনী শোনার জন্য অপেক্ষা করতে লাগলো। আয়ন বলে উঠল, সাদ্দাম হোসেন নামে একটা যুবক সিরাজগঞ্জ জেলায় বাস করত। উনি স্মার্ট ট্যালেন্ট একজন যুবক ছিল। তাকে ভালোবাসতো তার মামাতো বোন, কিন্তু সেই ভালোবাসতো আনোয়ারা নামে এক সুন্দরী মেয়েকে ভালোবাসতো। তার ফ্যামিলি জোর করলে সেই তার ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়ে যায়। তার 4 বছর পর তাদের একটা কন্যা সন্তান জন্ম নেয়। নাম তার রাহেলা হোসেন। আয়নের কথা শুনে রুনা চৌধুরী, নদী, আয়নের খালামণি, নানি সবাই বুঝতে পারলো কিসের কাহিনী বলছে। আয়ন বলতে লাগলো, তো একদিন পর সাদ্দাম হোসেন মা বাবা তাদের খোঁজ পায়। তারা তাদের নাতনিকে পেয়ে সব ভুলে গিয়ে মেনে নেয়। তাদের বাড়িতে নিয়ে যায় তার মামাতো বোন। ও আবার বিয়ে হয় অন্যজনের সাথে। তার যমজ 2টা ছেলে হয়। সেই সংসার জীবনের সুখই ছিল না। সাদ্দাম হোসেন আনোয়ারা হোসেনকে মেনে নেবার সেই জ্বলে পড়ে যাচ্ছিল। আয়ন কথাগুলো শুনে আয়নের দাদিমা অবাক হয়ে গেল। কে তুমি? পরে বলি কে আমি। যাই হোক, তারপর আবার তারা সুখে সংসার শুরু করে। এমনিতে ওই কাহিনী, এজন্য তার ফ্যামিলির সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়। কিন্তু ওই মামাতো বোন ঠিক খোঁজখবর নিত আর বিষে ভরে যেত তার মন। সেই বিষ সেই উগড়ে দেয়। 20 বছর পর তার ছেলেকে এতিম সাজিয়ে ওই বাড়িতে পাঠায়। তার ছেলে মায়ের কথা মতো ওই বাড়িতে থেকে বিশ্বাস জোগায়। সাথে রাহেলা হোসেনকে প্রেমের জালে ফেলে। তখন রাহেলা হোসেনের বয়স 15। তাদের রিলেশন ব্যাপারে জানলে আনোয়ার হোসেন মেনে নেয় না। একমাত্র মেয়েকে কেউ একটা আশ্রিত ছেলের সাথে বিয়ে কেউ দিতে চাইবে না, তার উপরে এতিম। আয়ন কথাগুলো বলতে ওর মেয়ে আব্বু বলে ডাক দিল। আয়ন মেয়েকে কোলে নিল। আয়নের মেয়ে কোলে বসে থেকে আয়নের ফোনে গেম খেলতে লাগলো। একজন জিজ্ঞেস করলো, তারপর বলেন, তারপর আর কি, ওই রাহেলা হোসেনকে নিয়ে ওই ছেলে পালিয়ে যায়। যাওয়ার পর 1 বছরের মাথায় একটা ছেলে সন্তান হয়। ছেলেটা পেটে থাকতে ওই একটা ছেলে সন্তান
ছেলেটা পেটে থাকতে ওই ছেলেটা তাদের রেখে পালিয়ে যায়। রাহেলা হোসেন তার অপেক্ষায় দিন গুনতে থাকে, সন্তানকে একা বড় করতে থাকে। 5 বছর পর খবরের কাগজে দেখতে পায় সেই বিবাহিত ধনী বংশের একটা মেয়েকে বিয়ে করেছে। তার ঘরে 2টা ছেলে মেয়ে হয়েছে। সেই থেকে শুরু হইল রাহেলা হোসেন জীবনের কষ্ট। সন্তানকে নিয়ে তার পথ চলার সন্তানের বাবাকে এই পরিচয় দিতে গিয়েও দিতে পারত না, কারণ ধনী পরিবারের জামাই কখনো তার স্বামী হতে পারে কেউ বিশ্বাস করতো না। তাই সেই পরিচয় দেওয়া বাদ দিল। ওই এলাকা ছেড়ে আমি এই শহরে পা দেই। এখানে সন্তান বড় করতে থাকে। ওই বাচ্চা ছেলেটার প্রতিনিয়ত যার সন্তান বলে গালি শুনতে হইতো। 19 বছরের সেই সব জেনে তার বাবার কাছে গেছিল। তার পরিচয় চাওয়ার জন্য সেই তার থেকে কিছু চাই নাই, শুধু চেয়েছিল সেই তার জন্মদাত্রী। আয়নের কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যেতে লাগলো। আয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। সবার চোখে পানি চলে আসলো। আয়ন সব কিছু খুলে বলতে লাগলো, তার মায়ের ফিলিংস সব। লাস্টে বলে উঠল, বলেছিলাম আরেকজনের অবদান। এতক্ষণ যে কাহিনী শুনলাম সব ছিল আমার জীবন কাহিনী। ওই জারদ সন্তানটাই আমি। আয়নের কথা শুনে সবাই কানাঘুষা করতে লাগলো। আয়নের নানি পিছন থেকে আসলে দাদিমা চমকে গেল। ভাবি, উনি আমার নানি আনোয়ারা হোসেন। সবাই কানাঘুষা করার পর বলল, রাহেলা চৌধুরী আজ কোথায়? ওনাকে আমরা দেখতে চাই। বাপের প্রতিশোধ মেয়েটার জীবন শেষ করে দিয়েছে, তাকে আমরা দেখতে চাই। এত কিছুর পর তিনি তার সন্তানকে এত বড় করেছেন। সবাই আয়নের আম্মুকে দেখার জন্য উতলা হয়ে গেল। আয়ন কান্না করে নদী স্টেজে উঠে আয়নকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। নানি বলে উঠল, আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেই। আপনারা যাকে দেখার জন্য উতলা হয়ে যাচ্ছেন তাকে দেখানো আমাদের পক্ষে সম্ভব না, কারণ আজ থেকে 5 বছর আগে এই দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছে। কথাগুলো বলে চোখের পানি মুছতে লাগলো নদী। সবাই স্তব্ধ হয়ে গেল। রায়হান চৌধুরী বলে উঠল, কি রাহেলা মারা গেছে? আয়ান, এসব নানু কি বলছে? আম্মা মারা গেছে মানে? এটা মিথ্যা কথা বলো, আম্মা মারা যেতে পারে না। মিথ্যা না, আম্মু আমাকে ছেড়ে চলে গেছে শুধুমাত্র ওদের জন্য। আয়ন উঠে রায়হান চৌধুরী আর দাদিমার দিকে হাতের ইশারা করলে সবাই দুজনের দিকে তাকালো। রুনা চৌধুরী বলল, রায়হান তুমি সেই ব্যক্তি? না মানে রুনা। দাদু ভাই, আমাদের ক্ষমা করে দাও। তোমার আম্মু থাকলে আমি পায়ে ধরে ক্ষমা চাইতাম। চুপ, আপনার মতো নোংরা মহিলা আমি একটাও দেখি নাই। আয়নের কথা শুনে সবাই শিশু হয়ে গেল। সাংবাদিকরা সবাই রায়হান চৌধুরীর দিকে ক্যামেরা ধরে রায়হান চৌধুরী পালাতে লাগলো। আতিয়া বলে উঠল, তাহলে তুমি আমার ভাই? আয়ান বাকি বক্তব্য শেষ করলো। আয়ন ওর ফ্যামিলিকে নিয়ে গাড়িতে করে বের হইল। কিছু দূর গেলে আয়ন দেখে রায়হান চৌধুরী রাস্তায় পড়ে আছে আর দাদিমা বলছে, কেউ আমাকে সাহায্য করো, আমার ছেলেটা মারা যাবে, আমাকে হসপিটালে নিয়ে যেতে সাহায্য করো। রুনা চৌধুরী গাড়ি নিয়ে চলে গেল। ওদের দিকে তাকালো না। আয়নের গাড়ির সামনে দাঁড় করিয়ে বলল, আয়ান চলে যাও, সাহায্য করার ইচ্ছা আছে তোমার? দেখতে ভালো লাগছে, আমি যেমন আমার মায়েকে বাঁচাতে পারি নাই ওনার মৃত্যুর ফিল নিব। রুনা চৌধুরী চলে গেল। চোখের কোণায় পানি চলে আসলো। রুনা চৌধুরী ভাবতে লাগলো, তুমি আমাকে কখনো ভালোবাসোনি। তুমি আমার ফ্যামিলি শুধু আমাদের টাকা দেখেছো। আমাকে কখনোই মানুষের শান্তি দাও নাই। নিজের ফ্যামিলির বিরুদ্ধে বিয়ে করে কখনো অভিযোগ করতে পারি নাই। আজ তোমার পাপের শাস্তি তুমি পেয়েছো। রুনা চৌধুরী চলে গেলে নানি বলে উঠল, বাসায় চলো। অপেক্ষা করেন, ওর নিঃশ্বাস ছেড়ে দিলে যাব। আয়নের মেয়ে আয়নকে বলল, পাপা, দাদু তোমার মতো লাগছে। দাদু কাছে যাব? তোমার দাদু না অন্য কেউ? মেয়েটা আর কিছু বলল না। রায়হান চৌধুরী মৃত হইল। দাদিমা জড়িয়ে ধরে হামা করে কান্না করতে লাগলো। আয়নের মুখে হাসি ফুটে উঠল।